তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম হচ্ছে আইরিস ডাটা সেটের যে ফ্লাওয়ার স্পিসিস, এই ফ্লাওয়ার স্পিসিস ওয়াইজ আমাদের ফ্লাওয়ার স্পিসিস ওয়াইজ আমাদের সেপাল লেন্থ বা সেপাল ওয়াইড বা পেটাল লেন্থ বা পেটাল ওয়াইড এগুলোর মধ্যে আসলে কোনো ভেরিয়েশন আছে কিনা সেই জিনিসটা জানার জন্য, যেহেতু সেখানে মোর দেন টু ট্রিটমেন্ট ছিল, দ্যাট মিনস তিনটা ট্রিটমেন্ট ছিল। দ্যাট মিনস ওখানে তিনটা ফ্লাওয়ার স্পিসিস ছিল, এই ফ্লাওয়ার স্পিসিস গুলো হচ্ছে মূলত ট্রিটমেন্ট। আর মেইন সাবজেক্ট ম্যাটার যেটা, সেটাকে আমরা বলেছিলাম যে এই যে ফ্লাওয়ার স্পিসিস যেটাকে বা ফুল বলতেছি, এই এই টার্মিনোলজি বা এই টার্মটাই হচ্ছে মেইনলি ফ্যাক্টর। অর্থাৎ মেইন সাবজেক্ট ম্যাটার ইজ কল্ড ফ্যাক্টর অ্যান্ড সাবডিভিশন অফ এ মেইন সাবজেক্ট ম্যাটার এটাকে বলে ট্রিটমেন্ট লেভেল বা ডোজ। তো আইরিস ডাটা সেটে যে তিন ধরনের ফুল বা ফ্লাওয়ার স্পিসিস ছিল সেটা হচ্ছে আহ, এই তিনটা আলাদা ফুল, আলাদা আলাদা হচ্ছে তার ট্রিটমেন্ট। আর ফুলের যে নাম জাস্ট ফুল, এটা এই যে কথাটা এটা হচ্ছে ফ্যাক্টর। সো ওটা সিঙ্গেল ফ্যাক্টরের ছিল। আমরা বলেছিলাম যদি কোনো একটা এক্সপেরিমেন্টে সিঙ্গেল ফ্যাক্টর থাকে অর্থাৎ একটা ফ্যাক্টর থাকে, তাহলে সেখানে আমরা যদি মোর দ্যান টু ট্রিটমেন্ট থাকে তাহলে ওই ট্রিটমেন্ট গ্রুপগুলোর মধ্যে ওই ট্রিটমেন্ট গ্রুপগুলো থেকে যে মিন ভ্যালু বা এভারেজ ভ্যালু গুলো পাবো আমরা, সেগুলোর মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা সেটা জানার জন্য আমরা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স টেস্ট বা অ্যানোভা টেস্ট করে থাকি। মূলত অ্যানোভা টেস্ট হচ্ছে একটা প্যারামেট্রিক টেস্ট। ওকে, অ্যানোভা হচ্ছে ইজ এ প্যারামেট্রিক টেস্ট। ওকে, প্যারামেট্রিক, এগুলো আমরা একটু খেয়াল রাখবো। প্যারামেট্রিক টেস্ট, আচ্ছা, এখানে হচ্ছে প্যারামেট্রিক টেস্ট কোনটা, প্যারামেট্রিক টেস্ট কাকে বলে আবার? নর্মালি ডিস্ট্রিবিউটেড, normally distributed data is called কি প্যারামেট্রিক ডাটা। ওকে, প্যারামেট্রিক ডাটা। তো এগুলো তো আমরা আগে দেখে আসছি, বিভিন্ন রকম প্লট করে দেখে আসছি এগুলো কিভাবে হয়। তো অ্যানোভাটা হচ্ছে এক ধরনের প্যারামেট্রিক টেস্ট। অ্যানোভার ক্রাইটেরিয়া হচ্ছে কি? অ্যানোভার ক্রাইটেরিয়া কি? অ্যানোভা, আচ্ছা, অ্যানোভা ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া গুলো কি কি? সেটা হচ্ছে ডেটা শুড বি শুড বি নর্মালি ডিস্ট্রিবিউটেড। ওকে, ডেটা শুড বি নর্মালি ডিস্ট্রিবিউটেড। দেন হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনে থাকবে। দেন, আচ্ছা, ডেটা শুড বি নর্মালি ডিস্ট্রিবিউটেড। দেন নিড রেপ্লিকেটেড ডাটা। হ্যাঁ, রেপ্লিকেটেড ডাটা মানে হচ্ছে একই ট্রিটমেন্টের মোর দেন ওয়ান টাইমস, যাতে একটা ট্রিটমেন্ট বিভিন্ন এক্সপেরিমেন্টাল ইউনিটে ব্যবহার করা হয়ে থাকে সেই রকম কন্ডিশন লাগবে। হ্যাঁ, সো ডাটা শুড বি নর্মালি ডিস্ট্রিবিউটেড অ্যান্ড নিড রেপ্লিকেটেড ডেটা ফর ফর অ্যানোভা টেস্ট। ওকে, ফর অ্যানোভা টেস্ট। ওকে, সো এইটা হচ্ছে ক্রাইটেরিয়া, আর নর্মাল ডিস্ট্রিবিউশনে থাকতে হবে এটা। এখন আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম যে আইরিস যে ডেটা সেট আছে, আইরিস ডেটা সেটের আমরা ফ্লাওয়ারটা যে স্পেসিস ওটা সিঙ্গেল ফ্যাক্টরে ছিল। সিঙ্গেল ফ্যাক্টর অর্থাৎ একটা যদি ফ্যাক্টর থাকে তাহলে সিঙ্গেল ফ্যাক্টর বলে, এবং ওখানে যদি আমরা মোর দেন টু ট্রিটমেন্ট গ্রুপ থাকে তাদের মধ্যে যদি আমরা সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে কিনা সেটা জানার জন্য টেস্ট করি, তাহলে সেটাকে বলা হবে অ্যানোভা টেস্ট। ওকে, সো এবং ওইটাকে বলা হবে ওয়ান ওয়ে অ্যানোভা। ওয়ান ফ্যাক্টর অর্থাৎ সিঙ্গেল ফ্যাক্টর ওয়ান ওয়ে অ্যানোভা। ডাবল ফ্যাক্টর যদি হয় তাহলে টু ওয়ে অ্যানোভা। যদি থ্রি ফ্যাক্টর হয় তাহলে থ্রি ওয়ে অ্যানোভা। এরপরে হচ্ছে যদি অন্য কোনো থ্রি ওয়ে এর পরে আর আসলে যাওয়া হয় না। হ্যাঁ, মেইনলি থ্রি ওয়ে এর পরে আর কোনো অ্যানোভা টেস্টে যাওয়া হয় না, থ্রি ওয়ে পর্যন্ত থাকে। সো এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে এই যে আমাদের রেপ্লিকেশন, তারপরে যে ডাটা, আমরা কি বেসিক প্রিন্সিপাল অফ এক্সপেরিমেন্টাল ডিজাইন এই জিনিসটা আলাপ করেছিলাম? মনে হয় করিনি আমরা, মনে হয়। একটু কারো কি মনে আছে? এক্সপেরিমেন্টাল ডিজাইন বলা হয়নি। বেসিক প্রিন্সিপাল অফ এক্সপেরিমেন্টাল ডিজাইন আমরা কি পড়ছিলাম এটা? না ভাইয়া। আচ্ছা, ওকে, ঠিক আছে। সো বেসিক প্রিন্সিপাল অফ এক্সপেরিমেন্টাল ডিজাইন, হ্যাঁ, এটা একটু আমরা খেয়াল রাখি। আমরা আইরিশ ডাটা সেটের
সেপার লেন্থ, পেটাল লেন্থ, এগুলার যে স্পিসিস ওয়াইজ সেপার লেন্থ এবং পেটাল লেন্থ এগুলোর মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা সেটা জানার জন্য আমরা অ্যানোভা করেছিলাম। এট দ্য সেম টাইম আমরা মাল্টিপল কম্পারিজন টেস্ট করেছিলাম, এলএসডি টেস্ট করেছিলাম। এটা ডানকান ডট টেস্ট দিয়ে করা যায়, আবার এসএসডি বা টুকি টেস্ট দিয়েও করা যায়। হ্যাঁ, তো আমরা ডিটেলস আসবো এখন। তো এখানে হচ্ছে যে বেসিক বেসিক প্রিন্সিপাল অফ এক্সপেরিমেন্টাল ডিজাইন। ওকে, এক্সপেরিমেন্টাল ডিজাইন এটা হচ্ছে কি কি আছে আমরা এখানে দিলাম। রেপ্লিকেশন, রেপ্লিকেশন, দেন হচ্ছে র্যান্ডমাইজেশন এন্ড লোকাল কন্ট্রোল। হ্যাঁ, লোকাল কন্ট্রোল, রেপ্লিকেশন। এখন আমরা এই যে এই তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিস আমরা একটু শিখবো। হ্যাঁ, আমাদের একটা ডেটা সেট আছে, আমরা একটু দেখি একটা সিঙ্গেল ফ্যাক্টরের আমাদের ফিল্ড রিলেটেড ডেটা আছে। ওকে, এখানে আমরা যারা কৃষিবিদ আছি বা আমরা যারা এগ্রিকালচার নিয়ে আসছি আর কি বা করতেছি, আমাদের আমরা একটা কাজ করি যে আমাদের সাপোজ আমরা ধরলাম, সাপোজ আমাদের আমরা একটা ফ্যাক্টর আছে 10টা ট্রিটমেন্ট নিয়ে কাজ করতেছি, যে কোনো একটা ফ্যাক্টর। হ্যাঁ, ওই একটা ফ্যাক্টরে 10টা ট্রিটমেন্ট আছে। হ্যাঁ, তো আমরা ধরে নিচ্ছি যে ওই 10টা ট্রিটমেন্ট নিয়ে আমরা কাজ করতেছি। তো ফিল্ডে আমরা যখন এই এই 10টা ট্রিটমেন্টের এটা সিঙ্গেল ফ্যাক্টর, হ্যাঁ, সিঙ্গেল ফ্যাক্টোরিয়াল, আচ্ছা সিঙ্গেল ফ্যাক্টোরিয়াল ডিজাইনে কাজ করি। আচ্ছা, এর আগে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে আমরা এখানে এখানে বলে নিই, এখানে বলে নিই, হ্যাঁ, এখানে বলে নিই ফিল্ড কন্ডিশন, ফিল্ড কন্ডিশন, সরি, ফিল্ড কন্ডিশন, ফিল্ড কন্ডিশন এটাকে আমরা এখানে হচ্ছে আরসিবিডি। ওকে, আরসিবিডি অর স্প্লিট প্লট ডিজাইন। ওকে, স্প্লিট স্প্লিট প্লট ডিজাইন, ফিল্ড কন্ডিশন। হ্যাঁ, আর এটা হচ্ছে কন্ট্রোলড কন্ট্রোলড কন্ডিশন, কন্ট্রোল কন্ডিশন। হ্যাঁ, এটা হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল কন্ডিশন, এটাতে আমরা করি সিআরডি ডিজাইন। হ্যাঁ, এসজিএন, এটা হতে পারে কি সিঙ্গেল, ডাবল এন্ড এন্ড ট্রিপল। ওকে, এখানে যেটা হচ্ছে যে ফিল্ড কন্ডিশন অর্থাৎ উন্মুক্ত পরিবেশে অর্থাৎ জমিতে সরাসরি মাঠে গিয়ে যদি কোনো আমরা একটা এক্সপেরিমেন্ট করি, তাহলে ওই এক্সপেরিমেন্টটা হয় আরসিবিডি ডিজাইন। হ্যাঁ, ওটাকে বলে আরসিবিডি ডিজাইন, বা এটাকে বলে আরসিবিডি মানে হচ্ছে আরসিবিডি, এটা মানে হচ্ছে র্যান্ডমাইজড কমপ্লিট ব্লক ডিজাইন। ওকে, র্যান্ডমাইজড কমপ্লিট ব্লক ডিজাইন। ওকে, এটা ইট মাইট বি সিঙ্গেল, ডাবল এন্ড ট্রিপল ফ্যাক্টর। ওকে, ওকে, আমরা যেটার কথা বলতেছি যে এই আরসিবিডি ডিজাইন যেটা, হ্যাঁ, এটা ফিল্ড কন্ডিশনে হবে। ফিল্ড কন্ডিশনে কি, ফিল্ড কন্ডিশন মানে হচ্ছে হেটারোজেনাস কন্ডিশন। আচ্ছা, এটা আমরা পরে বলতেছি। আচ্ছা, আরসিবিডি র্যান্ডমাইজ কমপ্লিট ব্লক ডিজাইন সিঙ্গেল, ডাবল এন্ড ট্রিপল ফ্যাক্টর হতে পারে। ওকে, এখন হচ্ছে ফিল্ড কন্ডিশন। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফিল্ড কন্ডিশন? ওকে, ফিল্ড কন্ডিশন এটাকে আসলে ফিল্ড কন্ডিশন না বলে আমরা ইয়ে বলি, আচ্ছা ফিল্ড কন্ডিশনে বলা যাবে। এটা 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 আমরা বলি ফিল্ড কন্ডিশন, অথবা এটাকে আমরা বলতে পারি এটারও
জেনাস অবলিক ফিল্ড কন্ডিশন, হ্যাঁ, কন্ডিশন, ওকে, হেটারোজেনাস কন্ডিশন। আরেকটা হচ্ছে হেটারোজেনাস কন্ডিশন, এখানে হচ্ছে সিআরডি, এটা আমরা লিখেছি সিআরডি, ওকে, সিআরডি, ওকে, সিআরডি কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইন, ওকে, কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইন। আচ্ছা, এটা হচ্ছে কিসের জন্য? ফর ক্লোজড কন্ডিশন, ক্লোজড অর অর কন্ট্রোলড এনভায়রনমেন্ট, এগুলো আমরা আবার এক্সপ্লেন করবো আমি। এনভায়রনমেন্ট এখানে দিই আমরা, এটা হচ্ছে হোমোজেনাস কন্ডিশন, ওকে, হোমোজেনাস কন্ডিশন, কন্ডিশন, ওকে, কন্ডিশন, ওকে। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা এখানে অনেকগুলা জিনিস লিখেছি, হ্যাঁ, এগুলো সব কমেন্ট দিয়ে লিখেছি। তো এখানে হচ্ছে বেসিক প্রিন্সিপাল অফ এক্সপেরিমেন্টাল ডিজাইন, এই জিনিসটা জানার আগে আমরা একটা ডিজাইন সম্পর্কে জানবো, সেটাকে বলে আরসিবিডি বা র্যান্ডমাইজড কমপ্লিট ব্লক ডিজাইন, ওকে। আমরা একটা ডিজাইন সম্পর্কে জানবো যে ডিজাইনটার নাম হচ্ছে আরসিবিডি বা র্যান্ডমাইজড কমপ্লিট ব্লক ডিজাইন। আমরা একটু এই আমাদের এক্সেল শিটে চলে আসছি। আমরা একটা ফ্যাক্টর নিয়েছি, সাপোজ এটা একটা ফ্যাক্টর, অর্থাৎ সাপোজ এটা মনে করেন যে ফার্টিলাইজার, হ্যাঁ, বিভিন্ন রকম ফার্টিলাইজারের মিক্সিং সাপোজ, হ্যাঁ। তো এখানে 10 বা 20 ধরনের 12 ধরনের ফার্টিলাইজার ব্যবহার করা হয়েছে। তো এই যে এগুলো হচ্ছে ট্রিটমেন্ট গুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে ট্রিটমেন্ট গুলো, এগুলো হচ্ছে ট্রিটমেন্ট। এখানে T1 থেকে T12 পর্যন্ত 12টা ট্রিটমেন্ট আছে, হ্যাঁ, এবং 12টা এখানে এক্সপেরিমেন্টাল ইউনিট। এই যে আমরা এক একটা করে প্লট দেখতেছি, এই যে একটা ইউনিট, এটা একটা ইউনিট, এটা একটা ইউনিট, এটা হচ্ছে একটা এক একটা করে এক্সপেরিমেন্টাল ইউনিট বা এক্সপেরিমেন্টাল প্লট আমরা বলতে পারি, হ্যাঁ। এদের মাঝখানে কিন্তু গ্যাপ আছে, হ্যাঁ, এদের মাঝখানে হচ্ছে গ্যাপ আছে। আমরা যখন ট্রুলি ফ্রিলি এই এক্সপেরিমেন্টটা নিয়ে ডিল করব, তখন মাঝখানে কিন্তু একটা প্লট থেকে আরেকটা প্লটের গ্যাপ থাকবে, ওকে। তো আমরা যখন কোনো একটা এক্সপেরিমেন্ট ফিল্ড কন্ডিশনে করব, হ্যাঁ, আমরা যখন কোনো একটা এক্সপেরিমেন্ট ফিল্ড কন্ডিশনে অর্থাৎ ফিল্ডে গিয়ে করব, ফিল্ড কন্ডিশনে হয় কি, সাপোজ এইটা একটা জমি, হ্যাঁ, এটা পুরাটা একটা জমি, হ্যাঁ, এটা আমরা এটা মনে করেন যে এই এতটুকু একটা জমি, ওকে, এটা পুরাটা একটা জমি, সাপোজ এটা পুরাটা একটা জমি। এখন জমিতে গেলে আমাদের দেখা যাবে যে আমরা যদি কোনো একটা আহ কোনো এই জমিতে গেলে যদি ওই মাটির নিউট্রিয়েন্ট স্ট্যাটাস আমরা যদি চেক করে নেই, হ্যাঁ, জমিতে গেলে এই মনে করেন যে এতটুকু জমি আছে, হ্যাঁ, জমিতে যাওয়ার পরে আমি কি করলাম, এই পাশ থেকে 3টা স্যাম্পল নিলাম, মাঝখান থেকে 3টা স্যাম্পল নিলাম, আবার এই পাশ থেকে 3টা স্যাম্পল নিলাম। 3টা স্যাম্পল নিয়ে ল্যাব টেস্ট করার পরে দেখা যাবে যে মনে করেন যে যদি দেখা যায় যে এই পাশে ফার্টিলিটি বেশি, অর্থাৎ এই পাশে সারের পরিমাণ বেশি, তার চেয়ে একটু কম হচ্ছে এই পাশে, তার চেয়ে আরেকটু কম হচ্ছে এই পাশে, হ্যাঁ। তার মানে এই যে ফার্টিলাইজারের জমির যে উর্বরতা শক্তির যে এই পাশ লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে কমতেছে, এই জিনিসটাকে বলা হয় ফার্টিলিটি গ্রেডিয়েন্ট, ওকে। এই জিনিসটাকে বলে ফার্টিলিটি গ্রেডিয়েন্ট, এটা আমরা একটু খেয়াল রাখবো, ওকে। এইখানে আমরা দিই ফার্টিলিটি গ্রেডিয়েন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, হ্যাঁ, ফার্টিলিটি গ্রেডিয়েন্ট, ওকে। তাহলে আমরা কি বললাম, ডিরেকশন অফ, ডিরেকশন অফ কি, ফার্টিলিটি স্ট্যাটাস, হ্যাঁ, ফার্টিলিটি স্ট্যাটাস অফ এ সয়েল, ওকে। এটাকে কি বলে, ফার্টিলিটি গ্রেডিয়েন্ট বলে। এটা কেন ইম্পর্টেন্ট আমরা এখন আসবো আমরা। তাহলে আমরা বললাম যে আমরা ফিল্ডে গেছি, ফিল্ডে যাওয়ার পরে লেফট থেকে রাইট সাইড পর্যন্ত আমরা তিনটা 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 করে 9টা সয়েলের স্যাম্পল নিয়ে ল্যাব টেস্ট করেছি। ল্যাব টেস্ট করার পরে আমরা নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং অন্যান্য পুষ্টি উপাদান যেগুলো আছে সেগুলোর যে কন্ডিশন বা সেগুলো কতটুকু আছে সেটা আমরা ডিটারমাইন করে নিয়েছি, হ্যাঁ। তো ডিটারমাইন করার পরে দেখা যাচ্ছে যে এই পাশে ফার্টিলিটি বেশি, তার চেয়ে এই পাশে আরেকটু কম, তার চেয়ে আরো একটু এই পাশে কম। তার মানে ফার্টিলিটি স্ট্যাটাসটা লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে কমতেছে ক্রমাগত। তো এইখানে একটা বিষয় হচ্ছে, এখন এই যে T1, T12, T3, এই যে একটা ট্রিটমেন্ট আছে, হ্যাঁ, এই ট্রিটমেন্টটা মনে করেন
আমার জাস্ট আমি এইখানে একবার আমি নিলাম, হ্যাঁ, সাপোজ T1 ট্রিটমেন্টটাকে আমি একবার নিছি আমি। তো একটা জিনিস, একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। এই জিনিসটা আসুক এখানে, হ্যাঁ, আমরা লিখি এটা, হ্যাঁ, ডিগ্রি অফ ফ্রিডম। ওকে, এগুলো হচ্ছে আমাদের আছে কিন্তু, হ্যাঁ, আহ, যারা এগ্রোনমিতে আছে যেমন নাজমুন নাহার প্রিয়া আপু আছে, আমাদের ডক্টর মশিউর রহমান স্যার এগুলো পড়াবে, হ্যাঁ। ডিগ্রি অফ ফ্রিডম একটা টার্মিনোলজি আছে। ডিগ্রি অফ ফ্রিডম টার্মিনোলজিটা হচ্ছে এখানে হচ্ছে দেখেন, মনে করেন আমি আমি আমার একটা ড্রেস কিনতে যাব, হ্যাঁ, আমি আমার একটা ড্রেস কিনতে যাব। তো ড্রেস কিনতে যাব, দুইটা মার্কেটে যাব। একটা মার্কেটে আমি যে যে ড্রেসটা কিনতে যাব, একটা মার্কেটে ওরকম দোকান আছে 5টা, হ্যাঁ। আর যে ড্রেসটা কিনতে যাব সেই রিলেটেড দোকান আছে 5টা একটা মার্কেটে। আবার আরেকটা মার্কেটে আছে আহ, আমি যে রিলেটেড ড্রেস কিনবো সেই রিলেটেড 10টা দোকান আছে। তো আপনাদের কাছে একটা কোয়ারি থাকবে, সেটা হচ্ছে যে আমি কোন জায়গায় গেলে হচ্ছে আহ, আমার ড্রেসটা ভালো কেনার সম্ভাবনা থাকবে এবং ভালো করে পরীক্ষা করে ভালো করে পর্যবেক্ষণ করে আমি একটা ভালো ড্রেস সিলেক্ট করতে পারবো। এটা একটা কোয়ারি আপনাদের কাছে, সেটা হচ্ছে আপনারা বলবেন কাইন্ডলি একটু যে কোনটাতে, যেখানে 5টা দোকান আছে যে মার্কেটে, নাকি যেখানে 10টা দোকান আছে সেই মার্কেটে, কোথায় গেলে আপনারা আপনাদের পছন্দের জিনিসটা ভালোভাবে পাবেন? হ্যালো। যেখানে 10টা আছে ওখানে যাওয়ার ট্রাই করব। ট্রাই করবো বলতে আমরা ওখানেই যাবো মেইনলি, ঠিক আছে, কারণ 10টা আছে তো। ওখানে 10টা দোকান থেকে আমি ভালোভাবে যাচাই করার ক্যাপাসিটি থাকবে। তার মানে হচ্ছে কি, যত এই যে এইটা কি ওই ওই যে 5টা যেখানে দোকান আছে, আর একটা যেখানে 10টা দোকান আছে, এইটা তো দেখা যাচ্ছে যে আমার জিনিস তো একটাই নিব আমি, ঠিক না? তো ওই যে 5টা থেকে যেখানে 10টা হলো, ওখানে আমার একটা জিনিসকে চুজ করার বা একটা জিনিসকে সিলেক্ট করার স্বাধীনতাটা বেশি, ঠিক না? দিস ইজ কল ডিগ্রি অফ ফ্রিডম। ডিগ্রি অফ ফ্রিডম এখন হচ্ছে যে ওই যে আমি বললাম সেম জিনিসটাই কিনবো, দেখা যাচ্ছে যে একই জিনিস আমার এইখানে 5টা দোকানেও আছে, ওখানে ওখানে 10টা দোকানে আছে। সো তাহলে কি হচ্ছে, এই জিনিসগুলা রেপ্লিকেট হচ্ছে, ঠিক না? তার মোর দেন ওয়ান টাইমস অর টু টাইমস এই জিনিসগুলা রেপ্লিকেট হচ্ছে। আমি সাপোজ প্রথমে একটা মার্কেটে যে সাপোজ একটা আমি টি শার্ট কিনবো বা একটা প্যান্ট কিনবো, যেটা হতে পারে, বা একটা আমার ড্রেস কিনবো, এনিওয়ে যে কোনো একটা ড্রেস হতে পারে, ড্রেস কিনবো। ওই ড্রেসটা মনে করেন যে এইখানকার প্রথম মার্কেটে 5টা দোকানে আছে, আবার পরের যে 10টা পরের একটা শোরুম মার্কেট আছে, সেখানে 10টা দোকানে সেম জিনিসই আছে। তো আমার কি হবে, যখন বেশি দোকান হবে তখন আমার চয়েস করার স্বাধীনতা থাকবে বেশি, এবং আমার ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে, এবং আমি জিনিসটা জাস্টিফাই করে নিতে পারবো। সিমিলারলি এইখানে এই একই জিনিস T1 T2 T3 T4 এরা হচ্ছে ট্রিটমেন্ট গুলা, হ্যাঁ। এই ট্রিটমেন্ট গুলা এদেরকে মনে করেন একটা জমিতে এইভাবে 12টা ছোট ছোট প্লটে আমরা বিভক্ত করেছি। এখানে 12টা প্লট আছে, হ্যাঁ। তো এই প্লটে আমি ধান লাগাইছি, এই প্লট থেকে আমি বিভিন্ন ধরনের ডাটা নিব। ডাটা নেওয়ার প্রোটোকলটা নিয়ে আমরা পরে কথা বলবো। তো এই T1 T2 T3 T4 এইখানকার প্লট গুলা নিয়ে আমি ডাটা নিব। তো এখন আমার হাতে কি থাকবে, আমি কি একটা প্লট থেকে কেবল ডাটা নিব? টি ওয়ান যে ট্রিটমেন্ট, আমি কি একটা প্লট থেকে ডাটা নিয়ে বিভিন্ন ধরনের ডিসিশন নিব? বিষয়টা কি এরকম? বিষয়টা কি এরকম যে আমি T1 কে জাস্ট একটা প্লট এখানে আছে, এখান থেকে আমি সব ধরনের ডাটা নিব? বিষয়টা কি এরকম? নাকি এমন হওয়া উচিত যে T1 কে আমি আরো 2বার বা 3বার রেপ্লিকেট করে নিতে পারি? রেপ্লিকেট মানে হচ্ছে এইখানে যে 12টা ট্রিটমেন্ট আছে, এদেরকে আমি আবার আরেকটা ওই জমিতেই আরেকটা 12টা আরেকটা যা একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ দিয়ে আমি আবার 12টা ট্রিটমেন্ট, এটা এটা মূলত উল্টা পাল্টা করে সাজানো থাকে, হ্যাঁ। এরপরে তাহলে এই পাশে আমরা দেখেছিলাম যে এই পাশে লেফট সাইডে ফার্টিলিটি স্ট্যাটাস ছিল অনেক বেশি, অর্থাৎ মাটির উর্বরতা শক্তি, এবং ওইখানে হচ্ছে যে পুষ্টি উপাদানের সংখ্যা বেশি ছিল, বা পুষ্টি উপাদানের প্রাপ্যতা গাছের জন্য বেশি ছিল, তার চেয়ে একটু কম ছিল এইখানে, তার চেয়ে আরেকটু কম হবে এইখানে। আমরা এটা বললাম, যেটাকে আমরা ফার্টিলিটি গ্রেডিয়েন্ট বলতেছি। তো ওই যে আমরা বললাম যে চয়েস দ্যাট মিনস ডিগ্রি অফ ফ্রিডম,
সেটা হচ্ছে কি যে আমি একটা একটা ট্রিটমেন্টকে একবার একটা প্লটে ওখান থেকে যতগুলা গাছ আছে সেগুলা থেকে নিব, নাকি একে রেপ্লিকেট করব মোর দেন 1 টাইমস। মোর দেন 1 টাইম যদি আমি রেপ্লিকেট করি তাহলে কি হবে, ডিগ্রি অফ ফ্রিডম বেড়ে যাবে, ঠিক না? তার মানে হচ্ছে আমার ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। আমি কি বুঝাইতে পারতেছি? আমি T1 যে প্লটটা আছে, এক্সপেরিমেন্টাল ইউনিটটা আছে, এখান থেকে মনে করেন 5টা গাছ বা 10টা গাছ সিলেক্ট করে আমি সেখান থেকে ডাটা নিচ্ছি। তো একে যদি আমি মোর দেন 1 টাইম রেপ্লিকেট করি, এই যে এইখানে এইখানে আবার নিছি তাকে, হ্যাঁ, আবার T1টাকে এইখানে নিছি, মূলত এটা উল্টা পাল্টা করা থাকে, র্যান্ডমাইজেশন বলে ওটাকে, আমরা পরে আসতেছি। এই T1কে আবার আমি 3বার নিছি। সো আমি যদি এইখান থেকে T1 যে এক্সপেরিমেন্টাল ইউনিটটা আছে এইখান থেকে 10টা গাছ নিয়ে তার উচ্চতা নেই, তারপরে এই এইখানে যে এইটা এখানে ফার্টিলিটি স্ট্যাটাস কিন্তু বেশি ছিল, এইখানে কিন্তু এর চেয়ে কম, এর চেয়ে কম, তার মানে আমি একটা ট্রিটমেন্টকে মানে তুলনামূলকভাবে বেশি থেকে কম উর্বরতা শক্তিতে ফেলে তাদের ডাটাগুলো নিচ্ছি। এতে করে কি হবে আমাদের, এতে করে হবে যে আমাদের ডাটা যে নিচ্ছি সেই ডাটাটার প্রিসিশন লেভেলটা অনেক হাই হয়ে যাবে, আমার ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। এবং ওই যে আমরা বললাম যে আমার যেখানে 5টা দোকান আছে আর আরেক জায়গায় হচ্ছে 10টা দোকান আছে, আমি অবশ্যই 10টা দোকান যেখানে আছে সেখানে যাব, কারণ সেখান থেকে আমার চয়েস করার স্বাধীনতা বেশি থাকবে এবং ভুল হওয়ার সম্ভাবনা বেশি কম, মানে কম থাকবে। সিমিলারলি এখানে যখন আমরা একটা ট্রিটমেন্টকে মোর দেন 1 টাইমস রেপ্লিকেট করব, রেপ্লিকেট মিনস এটা ডুপ্লিকেশন, ইটস দ্য কাইন্ড অফ ডুপ্লিকেশন বাট ফলোইং এ ব্লক, এই যে আমরা বলতেছি যে এই পাশে ফার্টিলিটি স্ট্যাটাস বা উর্বরতা শক্তি কম, তার চেয়ে আরেকটু কমই পাশে, তার চেয়ে আরেকটু কমই পাশে, তাহলে এই ট্রিটমেন্টটা কি হচ্ছে, অপেক্ষাকৃত বেশি ফার্টিলিটি বা উর্বরতায় পড়তেছে, আবার তার চেয়ে একটু কম উর্বরতায় পড়তেছে, আবার তার চেয়ে একটু কম উর্বরতায় পড়তেছে। তাহলে আমরা কি হচ্ছে, একই ট্রিটমেন্ট, একই ট্রিটমেন্ট অপেক্ষাকৃত বেশি উর্বরতা শক্তিতে থাকতেছে, একই ট্রিটমেন্ট তার চেয়ে একটু কম উর্বরতা শক্তিতে থাকতেছে, আবার একই ট্রিটমেন্ট একেবারে লোয়েস্ট যে উর্বরতা শক্তি আছে সেখানে থাকতেছে। তাহলে কি হবে, আমার এই ট্রিটমেন্ট গুলা থেকে যে ডেটা গুলো আসবে এই ডাটাগুলো থেকে আমি জাস্টিফাই করে নিতে পারবো, হ্যাঁ, আমরা এভারেজ করে ডাটা নিতে পারবো। এমনটা না যে আমি একটা ট্রিটমেন্টের উপরে খুব বায়াস হয়ে গেলাম যে আমি ওই একটা ট্রিটমেন্ট থেকেই ডাটা নিব। তো এই পাশে যে ব্লকটা বা ট্রিটমেন্টটা আছে, এই যে ইউনিটটা আছে, এক্সপেরিমেন্টাল ইউনিট বা প্লটটা আছে, এ তো একাই যদি থাকে তাহলে ওর ওখান থেকে যে ডাটা নিব ওইটা তখন কি বায়াসড হয়ে যাবে আসলে। ওই ডাটাটা আমাদের তো ভুলও হতে পারে, বা আমাদের তো এই ডাটাটাকে যদি আমরা ক্রমাগত আহ, কম উর্বরতা শক্তি সম্পন্ন জায়গায় যদি এটাকে আরেকবার না বসাই তাহলে কিন্তু আমরা T1 যে থেকে বা প্লটটা থেকে যে ডাটাগুলো নিব সেটা কিন্তু এক্সাক্ট হবে না, কারণ আমি একটা জায়গা থেকে বা একটা সোর্স থেকে ডাটাগুলো নিছি। পক্ষান্তরে আমি যদি সেম ট্রিটমেন্টকে বিভিন্ন উর্বরতা শক্তি সম্পন্ন জায়গায় বসিয়ে তাদের ডাটাগুলো নিই তখন কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। তো এই যে আমি একবার এই যে মোর দেন 1 টাইমস যে কোনো একটা ট্রিটমেন্টকে আমি ওই একই জমিতে আবার অন্য একটা কম উর্বরতা শক্তি সম্পন্ন জায়গায় এবং তার চেয়ে কম আরেকটু কম উর্বরতা শক্তি সম্পন্ন জায়গায় বসিয়ে সেম ট্রিটমেন্ট দিচ্ছি, আর ম্যানেজমেন্ট অন্যান্য ম্যানেজমেন্ট যতগুলো আছে সবগুলা সেম, কিন্তু ট্রিটমেন্টটা হচ্ছে ম্যানেজমেন্ট সেম থাকবে, ট্রিটমেন্টটাও একই থাকবে, কিন্তু ফার্টিলিটি স্ট্যাটাস হচ্ছে আলাদা, হ্যাঁ, ম্যানেজমেন্ট সেম বা ব্যবস্থাপনা সেম, ট্রিটমেন্ট একই, কিন্তু জমির ফার্টিলিটি বা উর্বরতা আলাদা। এই যে একটা ট্রিটমেন্টকে আমি মোর দেন 1 টাইমস ডাবল বা ট্রিপল ট্রিপল করতেছি, এই জিনিসটাকেই বলে আসলে রেপ্লিকেশন। রেপ্লিকেশন মানে হচ্ছে যে মেকিং or establishing a single treatment more than 1 times to reduce the error. Okay, to reduce the error. আমরা যখন একটা প্লট থেকে ডাটা নিব তখন আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যখন আমরা সেম ট্রিটমেন্টটাই অপেক্ষাকৃত বা তুলনামূলকভাবে বেশি কম এবং তার চেয়ে কম জায়গায় জায়গায় স্থাপন করে সেখান থেকে ডাটা নিব তখন আমাদের ইরর বা ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। এই জন্য হচ্ছে আমরা এই যে একটা ট্রিটমেন্টকে মোর দেন 1 টাইম আমরা এটাকে রেপ্লিকেট করি। রেপ্লিকেট মিনস আমরা মোর দেন 1 টাইম ওই ট্রিটমেন্টটাকে বিভিন্ন ফার্টিলিটি স্ট্যাটাসে বা জমিতে স্থাপন করে তার ওখান থেকে ডাটা নিই, যাতে করে T1 এর যে সম্ভব, মানে এখানে কি হয়, মূলত কি হওয়ার সম্ভাবনা, T1 এ যে একটা প্লট আছে তার আমি যদি উৎপাদন ধরি, এই প্লটটার উৎপাদন বেশি হবে, তার চেয়ে একটু কম হবে এই প্লটটার উৎপাদন, তার চেয়ে একটু কম হবে এই প্লটটার উৎপাদন। তার মানে কি, অপেক্ষাকৃত লেফট সাইডে যে
প্লটটা আছে তার উৎপাদন বেশি হবে, কারণ এখানে ফার্টিলিটি স্ট্যাটাস বেশি ছিল। তার চেয়ে একটু কম হবে এইখানে, তার চেয়ে একটু কম হবে এইখানে। তার মানে একেবারে লাস্ট, একেবারে রাইট সাইডে যে প্লটটা আছে T1 বা যে কোনো ট্রিটমেন্টে, সেখানে হচ্ছে তার ইল্ড বা উৎপাদন সবচেয়ে কম হবে। কিন্তু বাস্তবিক পক্ষে এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল নলেজ অনুযায়ী বা অ্যাকর্ডিং টু fertility gradient of that soil after determining fertility gradient from soil sample analysis. ওকে, তো এখানে কি হবে দেখা যাবে যে আমি এই ফার্টিলিটি গ্রেডিয়েন্ট জানার পরে আমরা ডুপ্লিকেশন করতেছি, কিন্তু দেখা যায় যে সেম ট্রিটমেন্টটা এইখানে ভালো আসছে, আবার অনেক সময় দেখা যায় যে এইখানেও ভালো আসতে পারে। ফিল্ডের কন্ডিশন আসলে বলা যায় না, এটা খুবই আনসার্টেন এবং এটা আসলে বলা খুবই টাফ। বাট জেনারেলি কি হবে, জেনারেলি হচ্ছে যে এই পাশের ট্রিটমেন্টের উৎপাদন বেশি হবে, তার চেয়ে একটু কম হবে এখানে, তার চেয়ে একটু কম হবে। তো এই যে একটা ট্রিটমেন্টকে আমরা মোর দেন ওয়ান টাইমস রেপ্লিকেট করে নিচ্ছি টু মিনিমাইজ দ্য ইরর, এই জিনিসটাকে আসলে বলে রেপ্লিকেশন। ওকে, এই প্রসিডিউরটাই হচ্ছে রেপ্লিকেশন। সো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট basic principles of experimental design conducted in the field actually, in case of biological science or in case of agricultural research. So এই যে মোর দেন ওয়ান টাইমস একটা ট্রিটমেন্টকে আমরা রেপ্লিকেট করে নিচ্ছি, দ্যাট মিনস এটাকে মোর দেন ওয়ান টাইমস এটাকে কনসিডার করতেছি, এন্ড এটা করার উদ্দেশ্য হচ্ছে টু রিডিউস দ্য এক্সপেরিমেন্টাল ইরর। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন। দেন রেন্ডমাইজেশন, রেন্ডমাইজেশন মানে হচ্ছে এলোমেলো করে দেওয়া। হ্যাঁ, র্যান্ডমাইজেশন মানে হচ্ছে এলোমেলো করে দেওয়া। এলোমেলো করণটা কি, এই যে মনে করেন এখানে T1 আছে, তারপর এটা হচ্ছে T4 দিলাম, তারপর দিলাম T7, তারপর দিলাম T9, এইভাবে আলাদা আলাদা করে এটা লটারির মাধ্যমে আমরা করতে পারি। মনে করেন যে একটা ছোট ছোট কাগজে এইভাবে 12টা T1 থেকে T2 পর্যন্ত 12টা এইভাবে ছোট কাগজের মতো করে আমরা লিখে প্রতিবার এইভাবে হাত দিয়ে ঝাঁকানোর পরে আমরা ফেললাম, পরে একটা একটা করে তুললাম, আর এইভাবে ট্রিটমেন্ট গুলো স্থাপন করলাম। এখানে T1, পরে হয়তো বা T5 পড়লো, পরে হয়তো বা তারপরে T4 পড়লো। এইভাবে আমরা এই এই কি বলে এটা ট্রিটমেন্ট গুলাকে এখানে রেপ্লিকেশন ওয়াইজ ফেলবো। ওকে, এখন হচ্ছে তাহলে আমরা কি বললাম, এই যে আমরা একটু আগে যেটা আমরা বলছি রেপ্লিকেশন, এই যে প্রথম যে রেপ্লিকেশন এটাকে বলে R1। ওকে, দ্যাট মিনস R2, এটা হচ্ছে R2। ওকে, এটা হচ্ছে R3 বা 3 নাম্বার অ্যাপ্লিকেশন। আমি এখানে হিসাবের সুবিধার জন্য তাড়াতাড়ি যেন বোঝানো যায়, এই জন্য একবারে কপি করে যাতে একইভাবে দিচ্ছি। মেইনলি এইটা হচ্ছে রেন্ডমাইজ করা থাকে, এখানেও রেন্ডমাইজেশন থাকবে অর্থাৎ এলোমেলো করা থাকবে, এখানেও এলোমেলো করা থাকবে, এখানেও এলোমেলো করা থাকবে। এটা হচ্ছে র্যান্ডমাইজেশন। র্যান্ডমাইজেশনের অর্থ হচ্ছে যে আমি কোনো স্পেসিফিক একটা ট্রিটমেন্টের উপরে আমার কোনো বায়াস থাকবে না। হ্যাঁ, কোন একটা স্পেসিফিক ট্রিটমেন্টকে আমি কম গুরুত্ব দিব, আরেকটাকে কম বেশি গুরুত্ব দিব, এরকম যেন আমার মানসিক কোনো প্রস্তুতি বা প্রিপারেশন না থাকে, আমি সবগুলাকেই সমানভাবে গুরুত্ব দিব। ওকে, এই জিনিসটাকে বলে র্যান্ডমাইজেশন। এটারও কাজ হচ্ছে এই এরর বা ভুল যে হওয়া। কারণ আমরা যদি কোনো একটা স্পেসিফিক ট্রিটমেন্টকে বেশি গুরুত্ব দিই, তখন তার উপর আমাদের বায়াসনেস চলে আসবে। হ্যাঁ, বা পক্ষপাতিত্ব চলে আসবে। এইটা এক্সপেরিমেন্টাল প্রিন্সিপাল কখনো হইতে পারে না। যদি কোনো একটা ট্রিটমেন্টকে বায়াস করে আমরা তার দিকে ফেভার করে দিই সবকিছু, তাহলে তখন ওটা বায়াসড হয়ে যাবে এবং ওটা এক্সপেরিমেন্টাল ডিজাইন হবে না, বা ওই এক্সপেরিমেন্ট থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব নয়। এই জন্য হচ্ছে আমরা এই বায়াসটাকে কমানোর জন্য এলোমেলো করে দিই, এবং এই এলোমেলো করার যে প্রসেস বা প্রক্রিয়া, এটাকেই মূলত বলা হচ্ছে রেন্ডমাইজেশন। যাতে এটার উদ্দেশ্য হচ্ছে টু রিডিউস দ্য এক্সপেরিমেন্টাল ইরর। ওকে, অর্থাৎ এক্সপেরিমেন্টাল ইরর কোনটা, মেইনলি মনে করেন যে T1 যে ট্রিটমেন্ট আমরা এই যে প্রথম রেপ্লিকেশনে বসিয়েছি, দেন আমরা সেকেন্ড রেপ্লিকেশনে বসিয়েছি, দেন আমরা থার্ড রেপ্লিকেশনে বসিয়েছি, দেখা যাবে যে এই তিনটা জায়গায় আমরা একই ধরনের ম্যানেজমেন্ট প্রোটোকল দিয়েছি। একই ধরনের ম্যানেজমেন্ট প্রোটোকল দেওয়ার পরেও এবং ট্রিটমেন্ট গুলো হচ্ছে সেম, তারপরেও দেখা যাচ্ছে যে এদের এখানে মনে করেন যে আমি এই এই প্লট থেকে উৎপাদন পাইলাম মনে করেন যে 4 টন, আর এখানে দেখা গেল 4.5 টন, আর এখানে দেখা গেল যে 4.3 টন। এই যে 4.5 এবং 4.3 টন, তাহলে তিনটার মধ্যে কিছু ডাটার ভেরিয়েশন দেখা যাচ্ছে। এই যে ভেরিয়েশনটাকে আমরা কন্ট্রোল করতে পারি না, এটাকেই মূলত আসলে বলে মানে আনকন্ট্রোলড এরর। হ্যাঁ, বা এটাকে বলে এক্সপেরিমেন্টাল হিডিয়ান এরর। একই জিনিস, একই ট্রিটমেন্ট, একই ম্যানেজমেন্ট প্রোটোকল সব জায়গায় দিব, কিন্তু যখন আমরা ডেটা নিব তখন দেখা যাচ্ছে যে
এক এক জায়গার এক এক রকম ডেটা আসতেছে। সো এই যে বিষয়টা, এটাকেই বলে আসলে এক্সপেরিমেন্টাল ইরর। এক্সপেরিমেন্ট করার উদ্দেশ্য হচ্ছে এই এক্সপেরিমেন্টাল ইররটাকে কমানো। আমরা যখন কোনো একটা এক্সপেরিমেন্ট করি, এই যখন তিনটা বেসিক প্রিন্সিপাল মেনটেন করে আমরা, বিশেষ করে রেপ্লিকেশন, র্যান্ডমাইজেশন এন্ড লোকাল কন্ট্রোল, এটাকে কন্ট্রোল করে আমরা এই তিনটা বেসিক প্রিন্সিপালকে ফলো করে আমরা এক্সপেরিমেন্ট করব, তখন হচ্ছে ওটা একটা আইডিয়াল বা আদর্শ এক্সপেরিমেন্টাল ডিজাইন বা এক্সপেরিমেন্ট হবে। সো আমরা বলতেছিলাম যে এক্সপেরিমেন্টাল ডিজাইনের রেপ্লিকেশন, সেটা হচ্ছে যে একটা ট্রিটমেন্টকে একের অধিকবার ব্যবহার করা, এটাকে রেপ্লিকেশন বলে, যাতে করে ইররটা কম হয়। র্যান্ডমাইজেশন হচ্ছে এলোমেলো করে দেওয়া, যাতে করে কোনো একটা স্পেসিফিক ট্রিটমেন্টের উপর আমাদের কোনো পক্ষপাতিত্ব না থাকে বা বায়াসনেস না থাকে, যেই বায়াসনেস এর কারণে আমাদের এক্সপেরিমেন্টাল যে আউটপুট সেটা পরিবর্তিত হতে পারে বা পরিবর্তন হওয়ার আশঙ্কা থাকে। এ- এই জন্য হচ্ছে আমরা রেন্ডমাইজেশন করব বা এলোমেলোকরণ করব। এইটারও মেইন উদ্দেশ্য হচ্ছে মেইনলি টু রিডিউস দ্য এক্সপেরিমেন্টাল ইরর বা হিডেন ইরর। ওকে। আর হচ্ছে লোকাল কন্ট্রোল। লোকাল কন্ট্রোলটা হচ্ছে এটাই যে এই যে আমরা আহ তিন ধরনের, এই যে এখানে আমরা জমিতে আগে কি করছি, এখানে সয়েল স্যাম্পলিং করে আমরা ল্যাব টেস্ট করে দেখছি ফার্টিলিটি গ্রেডিয়েন্ট, অর্থাৎ ফার্টিলিটি গ্রেডিয়েন্টটা হচ্ছে কি, দেখা যাচ্ছে এই লেফট সাইড থেকে রাইট সাইডে বেশি। এই জন্য হচ্ছে আমরা ব্লকিং করছি, এই যে উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে ব্লকিং করছি। এখন এই যে ব্লকিং, হ্যাঁ, এই ব্লকটাই মূলত আসলে রেপ্লিকেশন। এই যে ব্লকিং করছি কি হয়েছে এখানে, ব্লকিং করার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা একই ট্রিটমেন্টকে আহ, অপেক্ষাকৃত বেশি উর্বরতা শক্তি সম্পন্ন জায়গায় স্থাপন করছে, আবার তার চেয়ে আরেকটু কম উর্বরতা শক্তি সম্পন্ন জায়গায় দিচ্ছে, আবার তার চেয়ে আরেকটু কম উর্বরতা শক্তি সম্পন্ন জায়গায় স্থাপন করেছি। তো এই যে এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট গুলাকে সয়েলের ফার্টিলিটি গ্রেডিয়েন্ট অনুযায়ী আমরা দিয়েছি, যাতে করে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। এই জিনিসটাই মূলত আসলে হচ্ছে লোকাল কন্ট্রোল। ওকে, এই জিনিসটাকে মূলত বলে লোকাল কন্ট্রোল। সো আমরা একটা এক্সপেরিমেন্টাল ডিজাইনের তিনটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, হ্যাঁ, এই জিনিসগুলো যারা মাস্টার্সে আপনারা এখন অধ্যয়নরত আছেন বা থাকবেন, আপনাদের হয়তো বা একটা রিসার্চ মেথোডোলজি নামে একটা কোর্স থাকবে, সেখানে এই জিনিসগুলো শেখানো হবে। সো আমরা জানলাম যে একটা এক্সপেরিমেন্টের বেসিক প্রিন্সিপাল হচ্ছে তিনটা: রেপ্লিকেশন, র্যান্ডমাইজেশন এন্ড লোকাল কন্ট্রোল। এখন হচ্ছে এই যে রেপ্লিকেশন করছি, এটাকে মূলত বলে ব্লক। রেপ্লিকেশন এন্ড ব্লক সেম জিনিস, হ্যাঁ। ইন কেস অফ আরসিবিডি ডিজাইন, আরসিবিডি ডিজাইনটা হচ্ছে কখন করা হয়, এই যে যখন আমরা এখানে এই যে জমিটার কথা বললাম না, জমিটার কথা, এখানে এই যে জমিটার কথা বললাম যে এটা লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে আমাদের ফার্টিলিটি গ্রেডিয়েন্ট আছে, অর্থাৎ বাম দিকে সবচেয়ে বেশি উর্বরতা আছে, তার চেয়ে একটু কম আছে, তার চেয়ে একটু কম আছে এই পাশে রাইট সাইডে। তো এই যে ফার্টিলিটি গ্রেডিয়েন্টটা কোথা থেকে গেছে, লেফট সাইড থেকে রাইট সাইড। এই জন্য আমরা ব্লকিং করছি এই পাশে, এই যে লম্বালম্বি, এই পাশে, এই পাশে লম্বালম্বি, এই পাশে লম্বালম্বি। ব্লকিং মানে রেপ্লিকেশন করা। ব্লকিং, এই যে এটা পুরাটাই হচ্ছে একটা ব্লক। এই যে T1 থেকে T12, এটা হচ্ছে পুরাটাই একটা ব্লক। আর এটা হচ্ছে এখানে T1 থেকে T12 পুরাটাই একটা ব্লক। একটা ব্লক, কিন্তু মাঝখানে একটা ব্লককে আবার এই যে কতগুলো ছোট ছোট ইউনিট বা এককে, এক্সপেরিমেন্টাল ইউনিটে আমরা বিভক্ত করেছি। এটাকে বলে হচ্ছে এক্সপেরিমেন্টাল ইউনিট বা এক্সপেরিমেন্টাল প্লট। ওকে। আর পুরাটাই, এই যে এটা পুরাটাই হচ্ছে এটা একটা ব্লক, আবার এইটা পুরাটাই হচ্ছে একটা ব্লক, কিন্তু মাঝখানে ছোট ছোট T1 T2 যেগুলো আছে, এগুলো হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ইউনিট বা এক্সপেরিমেন্টাল প্লট। ওকে ভাই, কি বোঝা যাচ্ছে? কার কোনো সমস্যা আছে? হ্যালো, না ভাইয়া, বোঝা যাচ্ছে ক্লিয়ার। বোঝা যাচ্ছে আপু? জি ভাইয়া, বোঝা যাচ্ছে। ওকে। তাহলে এই যে আমরা এখানে তিনটা আলাদা আলাদা রেপ্লিকেশন আছে, মূলত এই তিনটাই হচ্ছে ব্লক। ওকে, এই তিনটা হচ্ছে ব্লক। ওকে, তো ব্লক এটা আমরা কপি নেই, এটা হচ্ছে ব্লক, এটা হচ্ছে ব্লক। ব্লক এন্ড রেপ্লিকেশন এখানে হচ্ছে সেম। আরসিবিডি ডিজাইনের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ ব্লক, এটা একটু আমরা নোট নিয়ে নিব আমরা। আরসিবিডি ডিজাইনের ক্ষেত্রে বা র্যান্ডমাইজড কমপ্লিট ব্লক ডিজাইন, এই ডিজাইনের ক্ষেত্রে আমাদের টোটাল নাম্বার অফ ব্লক ইকুয়াল টু টোটাল নাম্বার অফ রেপ্লিকেশন, এটা আমরা একটু খেয়াল রাখবো, হ্যাঁ। ইন কেস অফ আরসিবিডি ডিজাইন, টোটাল নাম্বার অফ ব্লক ইকুয়াল টু টোটাল নাম্বার অফ রেপ্লিকেশন। এই যে আমরা বলছি এখানে R1 R2 R3, R1 R2, এটা হচ্ছে R3, আর এটা হচ্ছে ব্লক, অর্থাৎ
টোটাল নাম্বার অফ রেপ্লিকেশন, এখানে 3টা রেপ্লিকেশন আছে, এইটাই হচ্ছে 3টা ব্লক। তার মানে ইন কেস অফ আরসিবি ডিজাইন টোটাল নাম্বার অফ রেপ্লিকেশন ইকুয়াল হচ্ছে টোটাল নাম্বার অফ ব্লক। এটা একটু খেয়াল রাখতে হবে। অনেক সময় আপনাদের পরীক্ষায় কিন্তু এই জিনিসটা আসতে পারে, বিশেষ করে যারা এমএসএ আপনারা অধ্যয়নরত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় এটা আসতে পারে যে ইন কেস অফ আরসিবি ডিজাইন টোটাল নাম্বার অফ রেপ্লিকেশন ইজ ইকুয়াল টু টোটাল নাম্বার অফ ব্লক, ক্যান ইউ এক্সপ্লেইন দিস স্টেটমেন্ট, হ্যাঁ, এরকম করে একটা কোশ্চেন আসতে পারে। সো এটা হচ্ছে আমরা অলরেডি আই থিঙ্ক যে এটা আমরা আনসারটা পেয়ে গেছি যে ইন কেস অফ রেন্ডমাইজ কমপ্লিট ব্লক ডিজাইন টোটাল নাম্বার অফ রেপ্লিকেশন ইজ ইকুয়াল টু টোটাল নাম্বার অফ ব্লক। ওকে, রেপ্লিকেশনটা হচ্ছে এখানে ব্লক। আর ব্লকিং কেন করেছি? অ্যাকর্ডিং টু ফার্টিলিটি গ্রেডিয়েন্ট আমরা এখানে ব্লকিং করেছি। এখন কথা হচ্ছে যে এই যে জমির ক্ষেত্রে আমরা মূলত যখন ফিল্ডে কোনো এক্সপেরিমেন্ট করি তখন আমরা আরসিবিডি ডিজাইনে করি, হ্যাঁ। ফিল্ডে যখন আমরা কোনো একটা এক্সপেরিমেন্ট করি তখন আমরা আরসিবিডি বা রেন্ডমাইজ কমপ্লিট ব্লক ডিজাইনে করি। হতে পারে সেটা ডাবল ফ্যাক্টর, হতে পারে সেটা সিঙ্গেল ফ্যাক্টর, হতে পারে সেটা ট্রিপল ফ্যাক্টর। আরসিবিডি ডিজাইনে যখন আমরা করি তখন কি হয় যে ওই যে ব্লকিং থাকে, আমরা ফার্টিলিটি গ্রেডিয়েন্ট আলাদা আলাদা থাকে, এই জিনিসটা থাকে। একটা বিষয় হচ্ছে যে আমরা যখন কোনো একটা এক্সপেরিমেন্ট ফিল্ডে করব, ফিল্ডে একই জমিতে আমরা যখন ফার্টিলিটি গ্রেডিয়েন্ট সেটা ল্যাব টেস্ট হতে পারে বা অন্য কোনো পদ্ধতি কি সেটা আমি একটু পরে বলতেছি। ল্যাব টেস্টের মাধ্যমে যখন আমরা ফার্টিলিটি গ্রেডিয়েন্ট চেক করলাম তখন দেখলাম যে তার ফার্টিলিটি গ্রেডিয়েন্ট লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে যাচ্ছে, হ্যাঁ। অর্থাৎ তার ফার্টিলিটি স্ট্যাটাসটা লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে কমতেছে। এটাই হচ্ছে মূলত ফার্টিলিটি গ্রেডিয়েন্ট বলে এটাকে। এখন হচ্ছে এই যে এটা একটা জমি, আমি যদি এটা পুরাটা এটা একটা জমি ধরি, হ্যাঁ, এই যে একটা পুরাটা একটা জমি ধরি, এইখানে একটা বিষয় আছে, ইনভায়রনমেন্টাল কিছু বিষয় আছে। ইনভায়রনমেন্টাল বিষয় কি? সেটা হচ্ছে আমরা জানি, আমরা যারা ক্রপ সায়েন্স নিয়ে পড়াশোনা করি বা ক্রপ সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছি বা বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করি, এখানে কি থাকে, আমরা যে ফসলগুলো যখন জমিতে লাগাই, ফসল জমিতে লাগানোর পরে ওখানে কি হয়, ফসল জমিতে লাগানোর পরে ওখানে কি হয়, সে দেখা যাচ্ছে যে আমাদের সূর্যের আলোকে ব্যবহার করতেছে, সে টেম্পারেচারকে ব্যবহার করতেছে। আমরা জানি প্রত্যেকটা ক্রপের বা ফসলের একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে, যেটাকে হচ্ছে কার্ডিনাল টেম্পারেচার বলে, হ্যাঁ। যে ম্যাক্সিমাম, মিনিমাম এবং অপটিমাম টেম্পারেচার ফর ফর ইটস নর্মাল গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট অফ 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 ইচ ক্রপ থাকে। যে আমরা যারা এগ্রিকালচার স্টুডেন্ট, প্রত্যেকটা ক্রপের কিন্তু একটা নর্মাল কার্ডিনাল টেম্পারেচার থাকে। কার্ডিনাল টেম্পারেচার মানে হচ্ছে ওই ক্রপটা ওই ক্রপটার ম্যাক্সিমাম, মিনিমাম এবং মিনিমাম টেম্পারেচার, এই তিনটাকে একত্রে কার্ডিনাল টেম্পারেচার বলে। তো যখন একটা ফসলকে আমরা মাঠের মানে লাগাবো তখন কি হবে, মাঠে লাগানোর পরে কি হবে, দেখা যাবে যে টেম্পারেচার, তাপমাত্রা, সূর্যের তাপমাত্রা এক এক সময় এক এক রকম হতে পারে এবং এক একটা প্ল্যান্ট এক এক ভাবে সূর্যের তাপমাত্রাটাকে গ্রহণ করতে পারে। অর্থাৎ সূর্যের আলোক যে শক্তি আছে এটাকে আমরা এটাকে সে অ্যাকসেপ্ট করতে পারে। এক একটা এক এক রকম হতে পারে, অর্থাৎ কম বেশি হতে পারে। তারপরে কি হয়, আমাদের আহ আমাদের যে মাটির যে রস আছে, হ্যাঁ, মাটির যে রস বা সয়েল ময়েশ্চার যেটাকে বলতেছি বা মাটির আর্দ্রতা, এটা কম বেশি থাকতে পারে। লেফট সাইডে হয়তো বা একটু কম 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 থাকতে পারে, এখানে বেশি থাকতে পারে, এখানে একটু কম থাকতে পারে, একটু কম বেশি হতে পারে। এখন মাটির আর্দ্রতা কম বেশি হলে কি হবে, মাটির আর্দ্রতা যদি ফেভারেবল কন্ডিশনে থাকে তখন কি হবে, গাছ খুব সহজে পুষ্টি উপাদানগুলো নিতে পারে। তো এখন আমরা দেখলাম যে জমিটাতে যখন ধান লাগানো হয়েছে, ধান লাগানোর পরে দেখা যাচ্ছে যে তার ময়েশ্চার, এখানকার যে জমিটা আছে এটার আহ এটার ফার্টিলিটি গ্রেডিয়েন্ট অনেক বেশি। ল্যাব টেস্ট করে সয়েল টেস্ট করে পাইছি ফার্টিলিটি গ্রেডিয়েন্ট এই পাশে অনেক বেশি। কিন্তু দেখা যাচ্ছে যে যখন ফলন আসলো তখন দেখা যাচ্ছে যে এইখানে হচ্ছে বেশি পাওয়া গেল, এটা হচ্ছে এইখানে আসলে এটা হতে পারে। কিন্তু তার মানে কি হচ্ছে, ওই যে বিভিন্ন রকম এনভায়রনমেন্টাল কন্ডিশন, তার মানে হচ্ছে মাটির এই জায়গা আর এই জায়গার যে ইনভায়রনমেন্টাল কন্ডিশন সেটা কিন্তু অনেক কম বেশি হতে পারে, যার ফলে কিন্তু ফলনের তারতম্য বা অন্যান্য প্যারামিটার যেগুলো আছে তার যে ডেটাগুলো নিব সেই ডাটাগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন আসতে পারে। তো মাঠের ক্ষেত্রে যেটা হয় যে এটাকে আমরা এই যে বলতেছি, আমরা এক এক জায়গায় এক এক রকম ফার্টিলিটি স্ট্যাটাস থাকতে পারে, মাটিতে রসের পরিমাণ কম বেশি থাকতে পারে, মাটির যে মাইক্রোবিয়াল পপুলেশন, অর্থাৎ আমরা জানি আমরা যখন কোনো একটা সার বা ফার্টিলাইজারকে জমিতে প্রয়োগ করি তখন এটাকে মেইনলি অ্যাভেলেবল করে হচ্ছে মাটিতে যে মাইক্রো অর্গানিজম, বিশেষ করে যেমন নষ্ট গ্যানাবিনা, অ্যাজোটোব্যাক্টর, সায়ানোব্যাকটেরিয়া, ব্লু গ্রিন এলজি বা বিজিএ, এরকম বিভিন্ন ধরনের মাইক্রোবিয়াল বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে, ঠিক আছে, ব্যাকটেরিয়া থাকে, সায়ানোব্যাকটেরিয়া থাকে। এরা হচ্ছে মূলত
তাদের লাইফ সাইকেল বা তাদের জীবন চক্র পরিচালনার জন্য, তাদের বডিতে এনার্জি প্রোডাকশনের জন্য এই ফার্টিলাইজার গুলাকে ভাঙে, হ্যাঁ, ভেঙে তারা সেখান থেকে এনার্জি নেয়, এবং এগুলো আমাদের এই যে পুষ্টি উপাদান গুলো আছে এরা তাদেরকে অ্যাভেলেবল করে দেয় গাছকে নেওয়ার জন্য, আয়নিক ফর্ম করে দেয়, হ্যাঁ। তো দেখা যাচ্ছে যে এইখানে যে মাটিটা আছে আর এইখানে যে মাটিটা আছে আর এখানে যে মাটিটা আছে, এইখানকার ফার্টিলিটি গ্রেডিয়েন্ট সবই ঠিক আছে। এই পাশ থেকে মনে করেন যে T1 যে ট্রিটমেন্টটা এটা হচ্ছে এইখানে আছে, আর T1 ট্রিটমেন্টটা আবার মনে করেন যে এটা এইখানে আছে। তো দেখা যাচ্ছে এইখানে T1 ট্রিটমেন্ট যেটা আছে, এই ট্রিটমেন্টের এইখানে আমরা জানি এখানকার ফার্টিলিটি স্ট্যাটাস অনেক বেশি, কিন্তু ফার্টিলিটি স্ট্যাটাস মানে এই নয় যে এখানকার ফার্টিলিটি বা জমিতে পুষ্টি উপাদানের সংখ্যা বেশি হলেই যে গাছ সেটাকে নিয়ে নিতে পারবে, বিষয়টা এরকম না। এখান থেকে নাও নিতে পারে, কারণ এখানকার যে সয়েলের মাইক্রোবিয়াল পপুলেশন বা মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি সেটা এইখানকার চেয়ে কম হতে পারে। এইখানে যেই জায়গায় মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি যত বেশি হবে, মাইক্রোবিয়াল পপুলেশন বা বিভিন্ন ধরনের অণুজীব বা অর্গানিক যে অর্গানিক যে মানে কি বলবো, লিভিং লিভিং অর্গানিজম যারা আছে তাদের নাম্বার যত বেশি হবে, সেখানে নিউট্রিয়েন্টটা তত বেশি অ্যাক্টিভ হবে গাছের জন্য, এবং গাছের জন্য বেশি অ্যাভেলেবল ফর্ম তৈরি করবে। সো এই যে ভ্যারিয়েশন ভ্যারিয়েশন অফ ডিফারেন্ট ভেরিয়েশন অফ ফার্টিলিটি স্ট্যাটাস ইন এ ফিল্ড, এই জিনিসটাকে বলে হেটারোজেনাস কন্ডিশন, এই জিনিসটাকে বলে হেটারোজেনাস কন্ডিশন। তাহলে আমরা বলতেছি যে সয়েলের যখন আমরা একটা এক্সপেরিমেন্ট মাঠে করব তখন কি হবে, এই যে তাপমাত্রা আলাদা থাকতে পারে, সয়েলের টেম্পারেচার আলাদা থাকতে পারে, এয়ারের টেম্পারেচার আলাদা থাকতে পারে, তারপর হচ্ছে এইখানকার মাটির যে রস সেটা আলাদা থাকতে পারে, তারপর উইন্ড স্পিড তার মানে হচ্ছে বায়ুর যে গতিবেগ, বায়ুর গতিবেগের সাথে কিন্তু অনেক কিছু নির্ভর করে, হ্যাঁ, আমাদের এগ্রিকালচারের। তো এটাও কিন্তু এক ধরনের ইনভায়রনমেন্টাল কি অ্যাট্রিবিউটস এটা, এটার কারণে কিন্তু ফলনের কম বেশি হতে পারে। তারপরে হচ্ছে সয়েলের মাইক্রোবিয়াল পপুলেশনের কারণে তাদের অ্যাক্টিভিটির কারণে, তাদের অ্যাক্টিভিটির কারণে আলাদা আলাদা ফার্টিলিটি স্ট্যাটাস হতে পারে মাটিতে। এই যে বিষয়গুলা, তারপর হচ্ছে সয়েলের ময়েশ্চার, এটাকে আমরা আরেকটা টার্মিনোলজি আমরা যদি বলি, সেটাকে যদি আমরা বলি হচ্ছে যে সয়েল প্রেসিপিটেশন, অর্থাৎ সেখানে কতটুকু বৃষ্টির পানি ওখানে সেখানে জমা আছে, ঠিক আছে এইটা। তারপরে হচ্ছে যে আমরা টেম্পারেচারের কথা বলেছি। তারপরে সানশাইন আওয়ার্স এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা প্রভাবক ফসলের জন্য। সানশাইন আওয়ার মানে হচ্ছে সূর্য কতটুকু সময় আলো দিচ্ছে, হ্যাঁ। কারণ আমরা জানি যারা বায়োলজিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, আমাদের সূর্য কতটুকু আলো দিচ্ছে এটা, এবং পিএআর বলে এটাকে, ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশন, গাছ কতটুকু আলো সেখান থেকে নিতে পারতেছে এবং কত ঘন্টা সূর্যের আলোর দৈর্ঘ্য, সূর্যের আলো দিচ্ছে একটা দিনের মধ্যে 12 ঘন্টার মধ্যে, সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ক্রপের ফসলের বা ফলনের ক্ষেত্রে। তো এইগুলা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না, এই যে বিশেষ করে উইন্ড স্পিড, টেম্পারেচার, হিউমিডিটি, রেইনফল, মাইক্রোবিয়াল পপুলেশন, এটা কিন্তু আমরা নর্মালি কন্ট্রোল করতে পারি না। এটা সয়েলের নিজস্ব ব্যাপার এবং ইনভায়রনমেন্টের বা পরিবেশের নিজস্ব ব্যাপার, এগুলাতে আমাদের কোনো ধরনের হস্তক্ষেপ নাই। এইরকম একটা হেটারোজেনাস কন্ডিশনে যখন আমরা কোনো এক্সপেরিমেন্ট করি, সেটাকে বলে আর্টসেবিলিটি ডিজাইন, ওকে। আমরা যখন হেটারোজেনাস কন্ডিশনে কোনো ধরনের এক্সপেরিমেন্ট করব, তখন অবশ্যই অবশ্যই সেখানে আমাদের আরসিবি ডিজাইনে যেতে হবে, ওকে। এবং এই আরসিবি ডিজাইনটা হতে পারে সিঙ্গেল ফ্যাক্টর, যদি একটা ফ্যাক্টর থাকে তাহলে ওয়ান ওয়ে অ্যানোভা করবো সেখানে, যদি মোর দ্যান টু ট্রিটমেন্ট থাকে, যদি দুইটা ফ্যাক্টর হয় তাহলে সেখানে আমরা টু ওয়ে অ্যানোভা করবো, আর যদি তিনটা ফ্যাক্টর হয় তাহলে হচ্ছে থ্রি ওয়ে অ্যানোভা করবো। সো এই হচ্ছে বেসিক প্রিন্সিপাল অফ এক্সপেরিমেন্টাল ডিজাইন অ্যান্ড হেটারোজেনাস কন্ডিশন, ডিগ্রি অফ ফ্রিডম। আমরা অনেকগুলো বিষয় দেখেছি এখানে, রেপ্লিকেশন, র্যান্ডমাইজেশন, লোকাল কন্ট্রোল, এই জিনিসটা কি, বেসিক প্রিন্সিপাল অফ এক্সপেরিমেন্টাল ডিজাইন কিভাবে কি হয়, ব্লকিং কেন করা হয়, তারপর হচ্ছে রেপ্লিকেশন কেন করা হয়, র্যান্ডমাইজেশন কেন করা হয়, তারপর হচ্ছে ফার্টিলিটি গ্রেডিয়েন্ট কি জিনিস, সেই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে সবগুলো হচ্ছে, এগুলা কিন্তু আমি একসাথে বলছি, কিন্তু এগুলো হচ্ছে আপনাদের আপনারা যারা আমাদের অ্যাগ্রোনমি ডিপার্টমেন্টে আছেন, ডক্টর মশিউর রহমান স্যার এবং ডক্টর পারভেজ আনোয়ার স্যার, ওনারা মূলত এই কোর্সটা করায়, হ্যাঁ। সো আপনাদের সুবিধা হবে ইনশাল্লাহ এরপর থেকে বুঝতে। আমি যতটুকু বলেছি এইটুকুর মধ্যে আপনাদের কোনো কোয়ারি আছে কিনা বা জানার আছে কিনা? হ্যালো? না ভাইয়া, বুঝতে পারছি। কোনো সমস্যা আছে এইটুকুর মধ্যে আপু? না ভাইয়া। ওকে, এখন হচ্ছে সেম সেম জিনিসটাই আমি যদি ফিল্ডে না করে আমি একটা ল্যাবে করি, ল্যাবের সুবিধা হচ্ছে কি,
ল্যাবের সুবিধা হচ্ছে আমি ল্যাবের টেম্পারেচার অর্থাৎ রুমের টেম্পারেচার কত হবে, রুমে কি কি পরিমাণ রিলেটিভ হিউমিডিটি থাকবে, তারপর হচ্ছে রুমের রুমের হচ্ছে আহ, আলো, মানে আমি আর্টিফিশিয়াল লাইট দিয়ে সেখানে আহ, মানে একটা ফসলের যে লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য যে অ্যাক্টিভ রেডিয়েশন করার জন্য, ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশন করার জন্য অথবা লাইট ক্রিয়েট করতে পারে, মানে লাইট আর্টিফিশিয়াল দিতে পারে। যেমন আহ, আমরা যারা এগ্রিকালচার স্টুডেন্ট, ড্রাগন ফ্রুট আমরা মনে হয় অনেকে খাইছি না? ড্রাগন ফ্রুট খাইছি না আমরা অনেকেই? ভাইয়া। আমরা ড্রাগন ফ্রুট খেয়েছি অনেকে, হ্যাঁ। সো দেখা যায় যে ড্রাগন ফ্রুটের ওখানে দেখা যায় যে অনেক সময় আর্টিফিশিয়াল, আপনারা কখন দেখছেন দেখেছেন না জানি না, আর্টিফিশিয়াল লাইট দিয়ে থাকে, হ্যাঁ। তার মানে ওখানে আর্টিফিশিয়াল লাইট দেওয়ার অর্থ হচ্ছে যে আমরা একটা জিনিস পড়েছিলাম, ক্রিটিক্যাল ডে লেন্থ। ক্রিটিক্যাল ডে লেন্থটা হচ্ছে গাছের ফ্লাওয়ারিং এর সাথে কানেক্টেড, হ্যাঁ, ক্রিটিক্যাল ডে লেন্থটা। তো ওখানে হচ্ছে ডে লেন্থটাকে বাড়ানো হয়, ডে লেন্থটাকে বাড়িয়ে তার হচ্ছে ফটোসিনথেটিক অ্যাক্টিভিটি বাড়ানো হয় এবং ওইভাবে তার প্রোডাকশন বাড়ানো হয়, আর্টিফিশিয়াল লাইট দেওয়া হয়। তার মানে কি হয়, আমরা যদি কোনো একটা এক্সপেরিমেন্ট কন্ট্রোল কন্ডিশনে, দ্যাট মিনস রুমে করে থাকি, তখন আমরা কিন্তু ওই রুমের টেম্পারেচার, হিউমিডিটি এবং অন্যান্য আনুষঙ্গিক যেগুলো ফ্যাক্টর আছে সেই জিনিসগুলো আমরা বিভিন্ন মেকানিক্যাল ডিভাইস দিয়ে কন্ট্রোল করে রাখতে পারি। তো এই জন্য হচ্ছে এক্সপেরিমেন্টাল কোন একটা এক্সপেরিমেন্ট যখন আমরা মানে আমরা ল্যাবে করি, তখন হচ্ছে ওখানে হোমোজেনাস কন্ডিশনে থাকে, মাটির মতো ওইরকম ভেরিয়েশন ওখানে থাকে না, সয়েলের মতো ভেরিয়েশন ওখানে কোনো থাকে না, এবং মাইক্রোবিয়াল পপুলেশনের কোনো বিষয় ওখানে থাকতেছে না। তার মানে কি, আমরা ধরেই নিই যে ওখানে যে রেপ্লিকেশন গুলা থাকবে, ওখানে ব্লকিং থাকবে না, ওখানে হচ্ছে এই যে তিনটা ব্লক করছে ওখানে ব্লকিং থাকবে না, কিন্তু রেপ্লিকেশন অর্থাৎ ডুপ্লিকেশন অফ এ ট্রিটমেন্ট এই জিনিসটা থাকবে। একই ট্রিটমেন্ট থাকবে, এইভাবেই থাকবে, কিন্তু ওটা এই যে এটা ব্লক বা রেপ্লিকেশন হিসেবে কাউন্ট হবে না। অর্থাৎ টি ওয়ান আছে, এখানে টি ওয়ান আছে, অর্থাৎ একই ট্রিটমেন্ট শুধু মোর দেন টু টাইমস আমরা ওই ট্রিটমেন্টটার ডাটা নিব, হ্যাঁ। তাহলে হচ্ছে কারণ আমরা কেন, আমরা ওই যে বললাম যে একটা বেসিক প্রিন্সিপাল সেটা হচ্ছে রেপ্লিকেশন। এটা হচ্ছে একটা ট্রিটমেন্টকে 2 বা 3 বার আলাদা আলাদা লোকেশনে বসিয়ে আমরা জাস্ট তার ওখান থেকে ডাটা নিব, হ্যাঁ। কারণ হচ্ছে আমাদের তো ইরর কমানোর দরকার। আমরা যদি একটা জায়গা থেকে ডাটা নিয়ে, এটা একটা জায়গা থেকে ডাটা নিয়ে কখনো ডিসিশন হয় না। সো আমরা ওই যে কোনো একটা এক্সপেরিমেন্টাল ইউনিট বা ট্রিটমেন্টকে মোর দেন 1 টাইমস বা 2 টাইমস আমরা ডুপ্লিকেট করব, তারপর ওখান থেকে ডাটা নিয়ে আমরা এভারেজ করে সেই ডাটাগুলো থেকে আমরা ডিসিশন নিব এবং অ্যানালাইসিস করব। তো কন্ট্রোল কন্ডিশনে, দ্যাট মিনস হোমোজেনাস কন্ডিশন মানে হচ্ছে আমরা মাটির মতো যেরকম ভেরিয়েশন বাইরে থাকবে বা উন্মুক্ত পরিবেশে যেরকম ভেরিয়েশন থাকবে, ল্যাবে এরকম ভেরিয়েশন থাকবে না। এই জন্য হচ্ছে মূলত ল্যাবে আমরা সিআরডি ডিজাইন করে থাকি, এবং সিআরডি ডিজাইনে কোনো ধরনের ব্লক থাকে না, ওকে। সিআরডি ডিজাইনে কোনো ধরনের ব্লক থাকে না, শুধুমাত্র একই ট্রিটমেন্টকে এটাকে হচ্ছে ডুপ্লিকেট করা হয়। তো এইটা হচ্ছে গেল আমাদের সিআরডি ডিজাইন। অ্যান্ড সিআরডি ডাবল ফ্যাক্টর হতে পারে, ট্রিপল ফ্যাক্টর হতে পারে, অ্যান্ড সিঙ্গেল ফ্যাক্টর হতে পারে, ওকে। তো এই যে একটা এক্সপেরিমেন্ট আমরা বলতেছিলাম সেটা হচ্ছে সিআরডি আরসিবিডি ডিজাইনের। এখন হচ্ছে আমরা একটু খেয়াল করি, এখানে এই যে তিনটা রেপ্লিকেশন আছে না, এখানে আমাদের মনে করেন এই জিনিসটা আমরা নিলাম, হ্যাঁ, R1 R2 R3, হ্যাঁ। আচ্ছা, এই যে আর ওয়ান সেখানে দিলাম, R2 এখানে দিলাম, R3, হ্যাঁ, এখানে দিলাম AVG, ওকে। মনে করেন আমরা প্লান্ট হাইট, ওকে, আর ওয়ান আর টু, এটা এটা এখানে হবে, এটা হবে এইখানে, এখানে হচ্ছে ট্রিটমেন্ট, ওকে। ট্রিটমেন্ট, ওকে। এখন হচ্ছে সাপোজ এই টি1 যে ট্রিটমেন্টটা, আমরা ওই টি1 ট্রিটমেন্টটাকে কি 2 বার 3 বার বসিয়েছি না? 3 বার বসিয়েছি না? তো মনে করেন যে এই যে টি1 যে ট্রিটমেন্টটা আর ওয়ান থেকে, আর ওয়ান যে প্লটটা, এই যে আর ওয়ান এর টি1 যে প্লটটা, এখানে মনে করেন যে 5টা বা 3টা গাছের দৈর্ঘ্য নিছি, হ্যাঁ। 5টা বা 3টা গাছের দৈর্ঘ্য নিছি, তিনটাকে অ্যাভারেজ করে এখানে বসালাম। সাপোজ মনে করেন যে এখান থেকে টি1 থেকে 3টা গাছ বলতে 3টা হিল আর কি, হ্যাঁ।
তিনটা গাছ বলে তো তিনটা হিল। ওকে, তিনটা গাছ বলতে তিনটা হিল। ধানের ক্ষেত্রে ওই যে একটা থোকাকে বলে, এটাকে বলে মূলত হিল। তো এই যে হিলটা আছে, এই HILL, হ্যাঁ হিল, আবার এই হিল মানে আবার পাহাড় না, হ্যাঁ। এই যে আমরা এখানে তাহলে কি করলাম, T1, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে T1 যে প্লটটা, এ যেহেতু R1 এবং R2 এবং R3 তিনটা জায়গায় আছে, তো R1 থেকে আমরা তিনটা প্ল্যান নিছি। তিনটা প্ল্যান মানে তিনটা হিল। তিনটা হিল নিয়ে ওখানকার উচ্চতা মাপছি, হ্যাঁ। উচ্চতা মাপে তারপর ওটা অ্যাভারেজ করছি। সাপোজ ওইটা আসলো কত, সাপোজ ওইটা আসলো হচ্ছে 98.66 সাপোজ। ওকে, এরপরে R2 থেকে আবার মনে করেন যে নিচে এটা মনে করেন যে আসলো 100.65। ওকে, এরপরে আরেকটা ট্রিটমেন্ট নিয়ে আরেকটা রেপ্লিকেশনে ওখান থেকে ওখান থেকে পাঁচটা বা তিনটা গাছ নিয়েছি। সেটার উচ্চতা মনে করেন পাইলাম হচ্ছে 105.21। ওকে, সিমিলারলি অন্যান্য ট্রিটমেন্ট গুলোর ক্ষেত্রে এরকম পাবো। ঠিক আছে, এবং সবগুলাই পাওয়ার পরে আমরা কি অ্যাভারেজ পাবো না? এই তিনটা, এই দুইটা, এই তিনটা যদি অ্যাভারেজ করি তাহলে এখানে অ্যাভারেজ পাবো, এখানে অ্যাভারেজ করলে। তো আমরা একটু দেখি যে একটা ডাটা সেট আমাদের দেখি। এই যে 12টা ট্রিটমেন্ট আছে, হ্যাঁ, 12টা ট্রিটমেন্ট আছে। এই যে আমরা দেখতেছি প্লান্ট হাইট, এই যে পিএইচ মানে প্লান্ট হাইট, R1, R2, R3, আর তারপর হচ্ছে অ্যাভারেজ। ওকে, এটা অ্যাভারেজ কিভাবে বের করে আমি বলে দিব না। এরপর হচ্ছে ব্রাঞ্চ, এটা মূলত খুব সম্ভবত একটা সরিষার একটা ডাটা সেট। তো আমরা একটু দেখি এই ডাটাটা, হ্যাঁ। তো এই যে R1, R2, R3 এই তিনটা রেপ্লিকেশনের ডাটা। দেন BR মানে হচ্ছে ব্রাঞ্চ, এই যে R1, R2, R3 এই যে তিনটা রেপ্লিকেশনের ডাটা। এই যে R1, এই যে R2, এই যে R3, হ্যাঁ, তিনটা রেপ্লিকেশনের ডাটা। দেন NPPP, এটা একটা প্যারামিটার, হ্যাঁ, এটা একটা প্যারামিটার। এখানে মনে করেন যে আহ, আহ, প্রত্যেকটা রেপ্লিকেশনের যে ট্রিটমেন্ট, যেখানে যে এক্সপেরিমেন্টাল ইউনিটে ট্রিটমেন্টটা পড়ছে সেটাকে ওখান থেকে আমরা তিনটা গাছ নিয়ে তাদের অ্যাভারেজ নিছি। অ্যাভারেজ নিয়ে এই যে এটা হচ্ছে 55, পরের আরেকটা রেপ্লিকেশন থেকে নিছি ওইটা হচ্ছে 60, পরে আরেকটা রেপ্লিকেশন থেকে নিছি ওইটা হলো 50। এভাবে NSPP, TSW মানে হচ্ছে থাউজেন্ড সিড ওয়েট মনে হয়, হ্যাঁ, এটা মনে হয় সম্ভবত মাস্টার্স এর একটা ডাটা সেট, মাস্টার্ড বা সরিষার ডাটা সেট। তারপর SY সিরিল্ড, হ্যাঁ। তারপর STY মানে হচ্ছে স্ট্রোবারিল্ড, মানে হচ্ছে ওই যে গাছগুলো আছে, মানে সরিষার যে গাছগুলো আছে সেই গাছগুলোর ইল। তারপর ওকে আর একটা প্যারামিটার। ওকে, ওকে হচ্ছে একটা প্যারামিটার। এখানে আর ওয়ান, R2, R3 আছে। দেন ওয়েল যেটা আছে, এই যে তেল আর কি, এটা হচ্ছে R1, R2, R3 তিনটা এখানে প্যারামিটার আছে। ওকে, তিনটা রেপ্লিকেটেড ডাটা আছে ওয়েল যে প্যারামিটারটা আছে তার। আর এখানে অ্যাভারেজ আছে। এখন হচ্ছে আমাদের যে ডাটাগুলো আসছে, আমরা ডাটাগুলো এইভাবে মূলত সাজাবো। ঠিক আছে, প্রত্যেকটার এইভাবে ডাটা আমরা সাজাবো। তো আমরা এই ডাটাটা বুঝতে পারছি কিনা, এটা একটু আমি সবার কাছে শুনতে চাচ্ছি। জি ভাইয়া, বুঝতে পারছো। ঠিক আছে, এইভাবে বোঝা গেছে। এইভাবে আমাদের ডাটাটা থাকবে এবং এখান থেকে পরবর্তীতে আমরা অ্যানালাইসিস করবো। ওকে, ঠিক আছে। জি ভাইয়া। ওকে, এখন হচ্ছে আমরা ডাটা ফ্রেম তৈরি করব। ওকে, ডাটা ফ্রেম কিভাবে তৈরি করে দেখি, এইটারই ডাটা ফ্রেম তৈরি করব। ওকে, আমরা প্রথমে লিখবো রেপ্লিকেশন। ওকে, দেন আমরা লিখবো TRT। ওকে, দেন আমরা লিখবো TRT। আচ্ছা, রেপ্লিকেশন ট্রিটমেন্ট আমার কয়টা আছে, এখানে 12টা আছে, ঠিক না? ট্রিটমেন্ট আমার 12টা আছে। কোথায় গেল শীট 4? ট্রিটমেন্ট আমার আছে 12টা। ওকে, তাহলে এই 12টা হচ্ছে রেপ্লিকেশন ওয়ান। ওয়ান মানে হচ্ছে সবগুলোতে ওয়ান দিব আমরা। ওকে, সবগুলোতে ওয়ান। আবার হচ্ছে এরা কি আবার রেপ্লিকেশন 2 তে আছে না, এই 12টা ট্রিটমেন্ট, তো এরা রেপ্লিকেশন 2। ওকে, তো এরা রেপ্লিকেশন 2। ওকে, আবার এই 12টা ট্রিটমেন্ট রেপ্লিকেশন 3 তে আছে। সো এরা হচ্ছে রেপ্লিকেশন 3, এদেরকে আমরা 3 দিয়ে আইডেন্টিফাই করবো। ওকে, ওকে, 3 দিয়েছি। এরপরে হচ্ছে আমাদের প্রথম প্যারামিটারটার নাম কি ছিল আমরা একটু দেখে নেই। প্রথম প্যারামিটারের নাম ছিল পিএইচ। ওকে, প্রথম প্যারামিটারের নাম ছিল পিএইচ। ওকে, সরি, তাহলে আমরা এখানে পিএইচ লিখি।
পিএইচ। এখন একটা জিনিস আমাকে বলতে হবে, সেটা হচ্ছে এইখানে এই যে ডাটাটা আছে, এই যে প্রথম ডাটাটা, এটা কি রেপ্লিকেশন 1 এর ডাটা না? আমরা একটু রেসপন্স করবো, হ্যাঁ? হ্যাঁ, রেপ্লিকেশন ওয়ানের প্ল্যান্ট হাইট। আচ্ছা, এইটা জি ভাইয়া, এরপরটা কি, রেপ্লিকেশন এটা আর ওয়ানের টু না? প্ল্যান্ট হাইট। এটা আর টু না? জি। এটা কি রেপ্লিকেশন 2 না? এটা, হ্যাঁ, আর এটা কি? রেপ্লিকেশন থ্রি। আচ্ছা ওকে, আমরা এই তিনটাকে কপি নিয়ে নিব, ওকে? কপি নেওয়ার পরে শীট 4 এখানে যাব, এইখানে বসাবো, এই যে এখানে বসাবো, এখানে রাইট ক্লিক করব সেলটাতে গিয়ে, এখানে গিয়ে ভ্যালু আছে যে ভ্যালুতে ক্লিক করব, ওকে? ভ্যালুতে ক্লিক করে বসাই দিব। এখন আমার কথা হচ্ছে, আমরা তো রেপ্লিকেশন গুলো নিচের দিকে 1 1 1 2 2 2 3 3 বসাইছি। এই যে প্রথম যে ডাটাটা ছিল, এইটা কোন রেপ্লিকেশনের ডাটা ছিল বলেন তো? রেপ্লিকেশন ওয়ানের ছিল প্রথমটা। আচ্ছা, এইটা কোনটা, এটা? টু। তাহলে 2 একে কাট করে নিই আমরা, ওকে, এই যে রেপ্লিকেশন 2 এখানে বসাই দিই, এই যে এখান থেকে, ঠিক আছে? ওকে। আর এ কোনটাতে আছে? থ্রিতে। 3 তে আছে, ওকে। সো এই যে, ওকে, আমাদের তাহলে একটা প্যারামিটার বানানো শেষ। এটা আমরা ডাটা ফ্রেম তৈরি করতেছি ফর অ্যানালাইসিস, ওকে। এরপরের প্যারামিটারটা কি আছে? বিআর, ঠিক না? এরপরের প্যারামিটারটা কি আছে? বিআর। সো এইটাকে আমরা, এই যে এই তিনটা আর1 আর2 আর3, এটা কপি নিয়ে নিলাম, শীট 4 যাই, এই প্যারামিটার এখানে রেপ্লিকেশন, আমরা এখানে গিয়ে ভ্যালুতে ক্লিক করব, ওকে। সো এখানে কি আছে? বিআর, ওকে। তো এটা প্রথমটা কি আর ওয়ান এর জায়গায় আর1 বসছে। এখন আর2 যেটা আছে সেটা আমরা কপি নিয়ে নিলাম, কপি নিয়ে আর2 তে বসাই দিলাম, ওকে। এরপরটা হচ্ছে, সরি এখানে মনে হয় একটা প্রবলেম হয়েছে, সরি, কন্ট্রোল এক্স, এখানে নিয়ে নিলাম। আর এটা হচ্ছে আর3 তে নিয়ে নিলাম। তো এইভাবে যদি আমরা একটা ডাটা সেটের সবগুলা প্যারামিটারকে এইভাবে নিয়ে আসি, তাহলে কি হবে দেখি তো, আমরা একটু দেখি শীট 3 আছে নাকি এখানে। শীট 3, ভাইয়া, এই যে আমাদের আগের শিটে যে এভারেজ ছিল, ওই এভারেজ এভারেজ লাগবে না, তাহলে এভারেজ লাগবে টোটাল না, আছে কি? এভারেজ আমাদের নিয়ে লাগবে না, হ্যাঁ। এটা সফটওয়্যার আমাদেরকে বের করে দিবে, ঠিক আছে। ওকে ভাই। আমরা শুধু রেপ্লিকেটেড ডাটা ইউজ করব। তাহলে এইখানে একটা জিনিস আমরা খেয়াল রাখি, সেটা হচ্ছে এই যে ডাটাটা আছে আমাদের, এই যে প্রত্যেকটা প্যারামিটারকে যদি আমরা এইভাবে সাজাই, হ্যাঁ, প্রত্যেকটা প্যারামিটারকে যদি এইভাবে সাজাই, তাহলে ডাটাটা এরকম হবে না? দেখেন তো, এই যে প্রত্যেকটা হ্যাঁ। প্যারামিটার এইভাবে এইভাবে সাজাইলে আমরা 1 1 1 2 2 2 এইভাবে 3, এটাকে বলে অ্যানালাইসিসের ফরম্যাট, হ্যাঁ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এই ফরম্যাটটাই আমরা মূলত অ্যানালাইসিসে আমরা আরে নিয়ে আসবো, ঠিক আছে। ঠিক আছে, এটা ক্লিয়ার? জি ভাইয়া, হ্যাঁ এটা ক্লিয়ার, কিন্তু এখানে যদি আমাদের আরেকটা ফ্যাক্টর থাকতো তাহলে ওই সেটা ফ্যাক্টরটা, আমরা আসবো, মনে সেটা করেন পরে এই আসবো। ট্রিটমেন্টের T1 এর আন্ডারে আরো কিছু থাকবে। হ্যাঁ, আচ্ছা। সেটা আমরাতে আসবো, ডাবল ফ্যাক্টর অ্যানালাইসিস আমরা যখন আসবো সেটা সেখানে তখন আলোচনা করবো, হ্যাঁ। সিঙ্গেল ফ্যাক্টর আগে দেখে নেই, হ্যাঁ। ওকে ভাই। ওকে, সো এইটা গেল। আচ্ছা, এখন হচ্ছে আমরা আরে চলে যাই, হ্যাঁ। এটা আমাদের ডাটা সেটটা কোথায় আছে? আমাদের ডাটা সেটটা আছে কোথায়? এখন আমরা আরে চলে যাব, ইম্পোর্ট ডাটা সেট। আচ্ছা, ও এটা সরি, আরেকবার একটু দেখাই দিই, হ্যাঁ। আমরা এখন কি করব, এই যে এখানে আছে ইম্পোর্ট ডাটা সেট একটা অপশন আছে, হ্যাঁ। এই যে এনভায়রনমেন্টাল প্যানেল, এখানে আসবো, ওকে। এখানে আসার পরে আমাদের ডাটা সেটটা এক্সেলে আছে, ঠিক না? যদি এক্সেলে থাকে, আমাদের ডাটা সেটটা এক্সেলে আছে, তো ফ্রম এক্সেল, আমরা ফ্রম এক্সেলে নিব। যদি সিএসভি ফাইল হয়, তাহলে এই যে ফ্রম টেক্সট রিডার, এইটা আমরা এইটা ক্লিক করব, ওকে। আমরা কি ডাটা ইম্পোর্ট করেছিলাম এর আগে তো আমরা তো আইরিস সমস্ত ইনবিল্ড ডাটা নিয়ে কাজ করছিলাম, ঠিক না? জি ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের রিয়েল ফিল্ডের ডাটা নিয়ে কাজ করব। আচ্ছা, এখানে হচ্ছে কি দেখা যাচ্ছে যে ফ্রম এক্সেল, এখানে কি হচ্ছে, আমরা যেহেতু এক্সেল শিটে ডাটাটা আছে, তাহলে আমরা ফ্রম এক্সেলে ক্লিক করব। আর যদি আমাদের ডাটাটা সিএসভি বা কমা সেপারেটেড ভ্যালু ফাইলে থাকে, সিএসভি ফাইলে থাকে, তাহলে আমরা ফ্রম টেক্সট রিডার এই অপশনটাতে ক্লিক করব। এখন হচ্ছে আমরা ফ্রম এক্সেলে ক্লিক করি। আচ্ছা, এইখান থেকে হচ্ছে আমরা
এই ব্রাউজে যাব, হ্যাঁ, ব্রাউজে গিয়ে আমাদের ডাটা সেটটা দেখাই দিতে হবে। তো ব্রাউজে যাই আমরা। ব্রাউজে গিয়ে আমরা আমরা কি করব, এই যে সিঙ্গেল ফ্যাক্টর এই ডাটাটা দিব, হ্যাঁ, এই সিঙ্গেল ফ্যাক্টর। আচ্ছা, আমি একটা নতুন স্টাইলে করতে যাচ্ছিলাম, দেখি এটা এইভাবে আসে কিনা। হ্যাঁ, সিঙ্গেল ফ্যাক্টর, এই যে সিঙ্গেল ফ্যাক্টর, এই ডাটাটা আমাদের ওই ফাইলের ভিতরেই ছিল। হ্যাঁ, আমি এটাকে একটু ওপেন করে দেখি আসে কিনা। এখানে অনেকগুলা জিনিস আছে তো, বিভিন্ন ধরনের ডাটা আছে। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে আমরা নেমটা, আচ্ছা ডাটা, এখানে কি আছে, এই যে এফ যেটা ছিল, হ্যাঁ, এফটা হচ্ছে আমাদের ডাটা সেট ছিল, ঠিক আছে। এফটা হচ্ছে আমাদের ডাটা সেট। আর এই যে এফটা হচ্ছে আমাদের ডাটা সেট, ওকে। আর এই ডাটা সেট সিঙ্গেল ফ্যাক্টর লেখা আছে, তো আমরা শুধু সিঙ্গেল লিখে দিলাম, ওকে। এখানে সিঙ্গেল লিখে চেঞ্জ করা যায়, ওকে, শুধু সিঙ্গেল, ওকে। তাহলে আমাদের ডাটা সেট, আচ্ছা আমরা এই যে সিঙ্গেল লিখেছি, তার মানে আমাদের ডাটা সেটের নাম হচ্ছে সিঙ্গেল। আর শীট কোনটা, শীট হচ্ছে এফ, ওকে, শীট হচ্ছে এফ। আমরা এখানে ক্লিক করলেই এখানে দেখা দেখা যাবে যে কতগুলা শীট আছে, ওকে। তা আমরা আমরা আমাদের এখানে অনেকগুলো শীট আছে, শীট 1, শীট 2, শীট 3 আছে। আমরা এফ যে শীটটা, সেই শীটটাতে ক্লিক করবো, ওকে। সো এইখানে একটা জিনিস শো করবে, কোড প্রিভিউ। দ্যাট মিনস আমরা এই যে ডাটাটা এখানে ইম্পোর্ট করব, এই ডাটাটাকে কিন্তু আমরা কোড দিয়েও আমরা ইম্পোর্ট করে নিতে পারি। এইখানে একটা কোড লেখা হয়ে গেছে এখানে অলরেডি, হ্যাঁ। সো আহ, আমরা কোড দিয়ে ইম্পোর্ট করব না, আমরা বাই এমনি ম্যানুয়াল সিস্টেমে ইম্পোর্ট করব। তখন আমাদের এখানে কোড জেনারেট হয়ে থাকবে। আমরা যদি কেউ কোড দিয়ে নিতে চাই, তাহলে কোড দিয়েও নিতে পারবো, ওকে। সো ইম্পোর্টে গেলাম আমি এখন। সো এই যে আমাদের ডাটাটা ইম্পোর্ট হয়ে গেছে, ওকে। আমাদের ডাটাটা ইম্পোর্ট হয়ে গেছে, এই যে দেখা যাচ্ছে এখানে। কারণ আমাদের ডাটাটা কিভাবে ইম্পোর্ট হয়েছে, আমাদের ডাটাটার নাম হচ্ছে কি সিঙ্গেল। এই যে সিঙ্গেল দেখতেছি, আমাদের ডাটাটার নাম কি সিঙ্গেল, ওকে। আমাদের ডাটাটার নাম কি সিঙ্গেল, ওকে। আমরা ভিউ লিখবো, ভিউ লিখে সিঙ্গেল লিখবো, ওকে। এই যে দেখা যাচ্ছে আমাদের ডাটাটা দেখা যাচ্ছে। ভাই আমাদের জি ডাটা ভাইয়া দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে। এই ভাইয়া মুগ্ধ আসো, মুগ্ধ আসো ভাইয়া। মুগ্ধ নাই। আচ্ছা, আমরা মনে হয় তিনজনেই আছি এখানে। এনিওয়ে, হুম, হ্যাঁ আপু, সিআরডি সিআরডি দেখাবো, হ্যাঁ। সিআরডি দেখাবো, সিআরডি দেখাবো, আমরা আবার ডিজাইনে আলোচনা করবো আমরা। এটা আরসিবিডি ডিজাইনের ছিল, হ্যাঁ, এটা আরসিবিডি ডিজাইনের ছিল। সিআরডি সব দেখাবো, সমস্যা নেই। একদিনে হবে না, আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। সো এইখানে হচ্ছে আমরা যেটা বলতেছিলাম, সেটা হচ্ছে যে আমরা ডাটা সেটটা ইম্পোর্ট করেছি, তাহলে আমরা ডাটা সেটটা দেখে নিলাম যে ভিউ করলে ভিআই, এই যে এখানে। এখন হচ্ছে আমরা যদি আমাদের ডাটা সেটটাতে কি কি নাম আছে, হ্যাঁ, সেটা যদি দেখতে চাই, তাহলে কি করব, নেমস লিখে সিঙ্গেল নিব। অর্থাৎ কি কি হেডলাইন আছে, এই যে আমাদের ডাটা সেটে কি কি হেডলাইন আছে, এই যে হেডলাইন, ঠিক আছে। এরপরে হচ্ছে, আপু বোঝা যাচ্ছে এটা ক্লিয়ারলি? জি ভাইয়া বোঝা যাচ্ছে। ওকে। নেমস লিখলে, আমরা নেমস লিখে প্যারেনথেসিস দিলে আমাদের ডাটা সেটের মেইন জিনিসটা দেখাবে, ওকে। এরপরে হচ্ছে আমরা যদি এসটিআর লিখে সিঙ্গেল লিখি, দ্যাট মিনস ডাটা সেটের নাম লিখি, আমাদের এই ডাটা সেটের নাম হচ্ছে সিঙ্গেল, ওকে। এসটিআর লিখে দেখি আমরা, এই যে এসটিআর লিখেছি। এই যে আমাদের ডাটা সেটটা অবজারভেশন এখানে কিভাবে, রেপ্লিকেশন যেটা আছে, প্রথমে রেপ্লিকেশন ছিল, রেপ্লিকেশন কি, এটা ছিল নাম্বার, ওকে। নাম্বার এখানে কয়টা আছে, 1 থেকে 36টা, আমরা বলছিলাম 3 12 কত, 36টা অবজারভেশন। এখানে অবজারভেশন লেখছে 1 1 1 1, এগুলা ডাটা ফ্রেমটা শো করছে এখানে, অর্থাৎ ডাটার স্ট্রাকচারটা কিভাবে আছে সেটা সে শো করছে। টিআরটি যেটা, টিআরটি মূলত T1 T2 T3 T4, আমরা এটাকে আমরা বলেছিলাম যে আর এ কোনো ধরনের টেক্সট রিলেটেড যদি কোনো কিছু থাকে, সেটাকে আর ক্যারেক্টার হিসেবে রিড করে নেয়। তো আমাদের টিআরটিটা কি, T1 T2 T3, এটা হচ্ছে ক্যারেক্টার হিসেবে আর রিড করে নিছে, ওকে। বাকি সবগুলো হচ্ছে নাম্বার হিসেবে আছে, ওকে। এবং প্রত্যেকটা কিভাবে কত নাম্বার, কত ডাটা থেকে, কোন ডাটা থেকে শুরু হয়েছে, সেই স্টার্টিং পয়েন্ট গুলো এখানে আছে, ওকে। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ দিস ডেটা সেট, ওকে। আমি একটু ফাস্ট যাচ্ছি আজকে, কারণ এগুলো হচ্ছে বেসিক আলোচনাগুলো আমি মোটামুটি করে ফেললাম। এরপরে হচ্ছে আমরা যেগুলো ক্লাস করবো সেগুলো খুব দ্রুত, খুবই দ্রুত দ্রুত হবে, হ্যাঁ। সো এখন হচ্ছে আমরা, এখন যদি আমরা ইয়ে করি যে আমার এই ডাটা সেটে কি আছে, ডাইমেনশন দেখতে চাই, ওকে। ডাইমেনশন মানে কি আপু, কেউ বলতে পারবেন? নাজমুন নাহার প্রিয়া আপু, আপনি মনে হয় আছেন, আপনি বলেন তো ডাইমেনশন মানে কি।
এখানে ভাইয়া বুঝতে পারতেছি না ডাইমেনশন বলতে কি ইন্ডিকেট করতেছে। ডাইমেনশন মানে হচ্ছে আমার ডাটা সেটটাতে কতগুলো রো আছে, কতগুলো কলাম আছে। ওকে, ও আচ্ছা, জি ভাইয়া। ওকে। তো ডিম মানে হচ্ছে আমাদের ডাইমেনশন। ওকে, সো আমাদের এখানে 36টা অবজারভেশন আছে, মানে 36টা রো আছে। ওকে, আর 11টা কলাম আছে। ঠিক আছে, 36টা রো আছে, 11টা কলাম আছে। আমরা যদি সামারি করে নিই, সামারি স্ট্যাটিস্টিক্স, দ্যাট মিন্স ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বের করতে চাই, তাহলে আমরা সামারি লিখবো। ওকে, এইখানে দেখেন আমাদের সামারি বের হয়ে গেছে। ওকে, এই যে প্রত্যেকটা প্যারামিটারের সামারি আছে এখানে। টিআরটি এগুলো তো আমাদের লাগবে না, রেপ্লিকেশন টিআরটি, প্লান্ট হাইট, এদের মিনিমাম ভ্যালু, ফার্স্ট কোয়ার্টাইল, মিডিয়ান মিন, এগুলো সব ম্যাক্সিমাম ভ্যালু সবগুলো এখানে আছে। ওকে, প্রত্যেকটা ভ্যালুর জন্য এই যে আমাদের এখানে সামারি করে দেওয়া আছে। ঠিক আছে, আমরা হচ্ছে রিয়েল টাইম ডাটা নিয়ে কাজ করা শুরু করে দিছি কিন্তু। হ্যাঁ, ভাইয়া এখানে থার্ড কোয়ার্টাইলটা আগে বলেছিলেন, কিন্তু আরেকবার একটু রিপিট করবেন, মানে থার্ড কোয়ার্টাইলটা মানে এখানে কি বোঝাচ্ছে? ফার্স্ট কোয়ার্টাইল আমি বলি সেটা হচ্ছে, আমরা মনে করলাম যে একটা ডাটা সেট আছে, সেখানে অবজারভেশন আছে পাঁচটা, মনে করেন। হ্যাঁ, 1 2 3 4 5, পাঁচটা অবজারভেশন। ওকে, তাহলে হচ্ছে পাঁচটা অবজারভেশন হলে মিডিয়ান কি হবে? মিডিয়ান 3। মিডিয়ান 3। মিডিয়ান 3 এর নিচে কয়টা সংখ্যা আছে? দুইটা। কি কি আছে? 1 and 2। 1 and 2, তার মানে এখানে দুইটার সংখ্যা, তার মানে হচ্ছে n ইকুয়াল কত? 2। হ্যাঁ, তাহলে n ইকুয়াল যেহেতু 2 জোড় সংখ্যা, তাহলে আমরা যদি এই 1 and 2 এর মিডিয়ান বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? 1 + 2 ÷ 2। ঠিক আছে না? জি ভাইয়া। মিডিয়ানের নিচে যেহেতু জোড় সংখ্যক সংখ্যা আছে, তাদের যদি আমরা মিডিয়ান বের করতে চাই, মিডিয়ানের নিচে মিডিয়ান, আর মিডিয়ানের নিচে যে সকল সংখ্যা থাকবে তাদের মিডিয়ান, আর মিডিয়ানের উপরে যে সকল সংখ্যা থাকবে তাদের মিডিয়ান। তাহলে মিডিয়ানের নিচে এখানে 1 2 আছে, 1 2 হচ্ছে জোড় সংখ্যা, মানে 1 আর 2 দুইটা সংখ্যা আছে, তার মানে n = 2। সুতরাং এই দুইটাকে আমরা যোগ করে অর্থাৎ অ্যাভারেজ করলে কত পাবো? 1 + 2 ÷ 2। তাহলে কত পাবো? 3/2, দ্যাট মিনস 1.5। ঠিক না? জি ভাইয়া। তাহলে হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল, দ্যাট মিনস Q1 এর ভ্যালু 1.5। ওকে, Q1 এর ভ্যালু হচ্ছে 1.5। এইটার অর্থ হচ্ছে ওই যে আমার ডাটা সেটটা আছে, দ্যাট মিনস যেটার ভ্যালু হচ্ছে 1 2 3 4 5, এইটার যে আমার ফার্স্ট কোয়ার্টাইল, দ্যাট মিনস ফার্স্ট কোয়ার্টাইল মানে বোঝানো হয় প্রথম 75%, সরি প্রথম 25% ভ্যালু। আমার ওই ডাটা সেটের প্রথম 25%-এর ভ্যালু 1.5 এর নিচে আছে। আমার ওই ডাটা সেটটার প্রথম 25%-এর ভ্যালু 5 হচ্ছে 1.5 এর নিচে আছে। এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইলের মিনিং। এরপর হচ্ছে থার্ড কোয়ার্টাইল কি আছে? থার্ড কোয়ার্টাইল হচ্ছে মিডিয়ানের উপরে যতগুলো সংখ্যা থাকবে। তো মিডিয়ানের উপরে কে আছে? এখানে আমাদের 1 2 3 4 5, এখানে 4 আছে। 4 and 5। ঠিক না? 1, 5, ফোর হ্যাঁ। এন্ড ফাইভ এরাও জোড় সংখ্যা। ঠিক না? মিডিয়ানের নিচে যে সকল সংখ্যা আছে তাদের যদি আমরা মিডিয়ান বের করতে চাই, তাহলে এরাও জোড় সংখ্যা, তার মানে এরাও হচ্ছে দুইটা সংখ্যা। তাহলে 2 হচ্ছে জোড় সংখ্যা, ওয়ার্ড নাম্বার। সো এখানে কি হবে? 4 + 5 ÷ 2, দ্যাট মিনস 9/2 ইকুয়াল টু 4.5। সো থার্ড কোয়ার্টাইলের ভ্যালু হচ্ছে 4.5। এটার অর্থ হচ্ছে ওই ডাটা সেটের যে 75% এর যে ডাটাগুলো আছে, 75% ডাটার ভ্যালু হচ্ছে 4.5 এর নিচে। 75% ডাটার ভ্যালু হচ্ছে 4.5 এর নিচে, এটা ইন্ডিকেট করে। ঠিক আছে, আপু ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারছি আপনি, থ্যাংক ইউ। আচ্ছা, জি ভাইয়া। ওকে। সো আমরা কিন্তু এখন রিয়েল ডাটা নিয়ে কাজ করতেছি। সো আমরা যেন, আমি সবাইকে বলতেছি যে আপনারা ক্লাসে আসেন, আপনারা লাইভ জিনিস দেখলে, আপনারা যখন একটা জিনিস লাইভ দেখবেন তখন কিন্তু ওই জিনিসটা লাইভ যখন কোডিং দেখবেন তখন কিন্তু অনেক ভালো লাগবে আপনাদের। হ্যাঁ, ওই জন্য আমি বলি যে আপনারা কাইন্ডলি ক্লাসে আসেন আর কি। লাইভ দেখলে আপনাদের সুবিধা হবে, বা ওই যে আলোচনাগুলো যখন আপনারা দেখবেন তখন অনেক সুবিধা হবে। তো যাই হোক, সো এই পর্যন্তই থাক, আমার মনে হয় এই পর্যন্তই থাক। আমরা নেক্সট দিন হচ্ছে আমরা এই ডাটা সেটটা নিয়ে এসে এখান থেকে আরো কি কি জিনিস বের করা যায়, কিভাবে অ্যানালাইসিস করবো আমরা এটা, এবং কিভাবে টেবিল প্রিপারেশন হবে সেগুলো দেখবো আমরা। আরসিবিডি, সিআরডি সব এগুলো ডিজাইন শেষ করার পরে আমরা পরে ggplot2 বা ডাটা ভিজুয়ালাইজেশনে যাব, বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন কিভাবে করতে হয় সেই জিনিসগুলো দেখবো। সো আজকের ক্লাস নিয়ে কোনো কোয়ারি আছে কিনা? না ভাইয়া, বুঝতে পারছি। আসলে আজকের ক্লাসে হচ্ছে আমি আমার নিজের ডাটা নিয়ে কিভাবে ইম্পোর্ট করব, কিভাবে সাজাবো, এই যে এই বিষয়গুলো মানে ভালো বুঝতে পারছি। নিজে কাজ হ্যাঁ, করতে পারবো এখন।
হ্যাঁ, এই জিনিসটা এতদিন হচ্ছে আমরা ইনবিল ডাটা নিয়ে কাজ করেছিলাম। হ্যাঁ, তো ইনবিল ডাটা নিয়ে কাজ করার উদ্দেশ্য হচ্ছে যে ইনবিল ডাটা নিয়ে কাজ করলে আমি অ্যাটলিস্ট আইডিয়া পাবো। আর আমি যখন আমার রিয়েল ডাটা নিয়ে কাজ করবো, এইগুলা কিন্তু একদম রিয়েল ফিল্ডের ডাটা। আমরা যখন এক্সপেরিমেন্ট করবো ফিল্ডে, তখন আমাদের যে ডেটাগুলো আসবে সেগুলো আমরা কিভাবে অ্যানালাইসিস করব, সেটার ফুল অ্যান্ড টোটাল একটা প্রোটোকল আমরা এখন দেখতেছি। হ্যাঁ, তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং সবার জন্যই খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা একটু খেয়াল রাখবো। এখন আমি সবাইকে বলবো যে আপনারা কাইন্ডলি ক্লাসে আসেন আর কি। হ্যাঁ, আমার তো কোনো সমস্যা নেই। আমি হচ্ছে দেখা যায় যে আপনার ক্লাসে না থাকলে আমি ক্লাস রেকর্ড করে ভিডিও দিয়ে দিতে পারি। তো যখন আপনার মানে লাইভ ক্লাস দেখবেন, লাইভ কোডিং দেখবেন, তখন দেখবেন যে এমনিতে অনেক কিছু মনে থাকতেছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এখন যেগুলো জিনিস দেখাবো এগুলো হচ্ছে আপনাদের সবচেয়ে বেশি কাজের জিনিস। হ্যাঁ, সো জি ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ফর কিপিং ইউর পেশেন্স। আমার মনে হয় অনেকক্ষণ হয়ে গেছে। আমার ল্যাপটপের চার্জও মনে হয় কম আছে, 19% চার্জ। তো এর পরের দিন আমরা এই ডেটা সেটটা নিয়ে ডিটেলস আরো আলাপ আলোচনা করব। তো ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া। ওকে।